যখন আমার কাছে কোনো প্যারেন্টস এসে বলে যে আমি চাই আমার মেয়ে আপনার মতো হোক, আমার না সেটা হলো সবচেয়ে বড় অর্জন। বা কেউ আমাকে যখন দোয়া করে দেয়, সেটা আমার জন্য আসলে সবচেয়ে বড় অর্জন। যেটা আমার কন্ট্রোলে নাই সেটা নিয়ে আমি চিন্তা করে আমার কোনো লাভ না। আমার কন্ট্রোলে আছে আমি এখন এটা থেকে কি শিখলাম, আমি এখন এটা থেকে কিভাবে সামনের দিকে যাব। এই জিনিসটা আমি আমার টিমকেও বলি যে নেভার স্পিক বিহাইন্ড এনিবডি। তোমার কিছু বলতে হয় ডিরেক্টলি বলো। আমি কিন্তু অসম্ভব ডিরেক্ট কথা বলি। হি হ্যাড দ্য সফটেস্ট হার্ট, কিন্তু উপর দিয়ে খুবই স্ট্রং একটা এক্সটেরিয়ার। এবং উনি এমন একটা মানুষ ছিল, মানে ওনার লাইফটা ওয়াজ ডিফাইন্ড বাই কারেজ, কম্প্যাশন অ্যান্ড ইন্টেগ্রিটি। এই তিনটা জিনিস আমি আসলে ওনার মধ্যে দেখেছি। হ্যাঁ, যে কোনো কিছুতে ভয় না পাওয়া, আর কোনো প্রবলেম বা কোনো কিছু আসলে আমার মা কখনো বলে আহারে কি হবে, বা তুমি কেয়ারফুল থেকো, বা তুমি এটা করো না, আমি কখনো শুনিনি। তিনি একজন আইকন, একটি ব্র্যান্ড, একটি আস্থার নাম। কর্পোরেট ওয়ার্ল্ডের সুপারস্টার বললেও ভুল হবে না। প্রায় 3 দশকের ক্যারিয়ারে তার নেতৃত্ব, দূরদর্শিতা আর উদ্ভাবনে তিনি ছুঁয়েছেন অসংখ্য সাফল্যের শিখর। তার কাজের ভেতর আমরা সবসময় দেখেছি অদ্ভুত এক ছন্দ। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তিনি সেই মানুষ যিনি অপেক্ষা করেন না পথের জন্য, কারণ তিনি নিজেই পথ তৈরি করেন। তার ভাবনায়, তার নেতৃত্বে সবসময় বাজে কবি নজরুলের সেই সুর, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। বোর্ডরুম থেকে শুরু করে খেলার মাঠ কিংবা সমাজের নানা উদ্যোগ, সবখানে তিনি ছড়িয়েছেন দক্ষতার আলো, তৈরি করেছেন নতুন দিগন্ত। ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আজ আমি বেশ সম্মানিত, গর্বিত, কারণ আজকের পডকাস্টে আমার অতিথি দা রুবাবা দৌলা। আজ আমি জানবো কিভাবে তিনি হয়ে উঠলেন কর্পোরেট জগতের পালস, একটি প্রজন্মের অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ। মা, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর তুমি একটা ইন্ট্রোডাকশন দিলে, আর তো কিছু বলার থাকে না। আসলে আর কিছু খুঁজেই পাই না, আসলে এত শব্দ ভান্ডার আমার ভেতরে আসলে কিলবিল করছিল। আমি কি বলে আপনাকে থ্যাঙ্কস জানাবো, অনেক কৃতজ্ঞতা জানাবো, কারণ আপনি আমার পডকাস্টে এসেছেন, এটা আমার জন্য অনেক বড় সম্মান। না, থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। অনেক দিন থাকে না, এত লেগেছিলাম। কাজের চাপে করে আই মেড টাইম, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে আজকে আসতে পেরেছি। আমার পডকাস্ট কি এমনি আপনার দেখা হয়? হ্যাঁ, এত ইন্টারেস্টিং সব টপিক নিয়ে ডিসকাশন করো, উইথ দ্য সেলিব্রিটিজ এবং পার্সোনালিটিস, যাদেরকে আমরা আসলে যাদের সম্পর্কে জানতে চাই। সেজন্য আজকে আমি আসলে খুব খুশি যে আজকে আমি কি করি সেটা না, বাট আমি কে, এটা নিয়ে কথা সেটি বলবো। আবিষ্কার করবো। কারণ আমি আপনার উপস্থাপনা দুটি শো নিয়মিত দেখতাম শুধুমাত্র আপনার জন্য, তাই নাকি? শিল্পলোক এবং তথ্য প্রযুক্তি ও রাইট, বাংলাদেশ। হ্যাঁ, অনেক আগে দেখতে ওটা। একদম দেখতাম, আচ্ছা। কারণ আপনাকে আমি অবজার্ভ করে যেটা উপলব্ধি করতাম যে আপনি একজন পারফেকশনিস্ট, মানে আপনি তো আপনার কাজের ক্ষেত্রে সেরা, সেটা আমরা সবাই জানি, কিন্তু উপস্থাপক হিসেবে আপনি সবসময় পারফেকশন থাকবার চেষ্টা করতাম। তখন আসলে ইজি ছিল, কারণ টপিকগুলো ছিল রিলেটেড টু আমি যা করছি, তাই না? সেজন্য মানে ইফ ইউ নো দ্য সাবজেক্ট ইজি হয়ে যায় আসলে, বাট নাথিং ক্লোজ টু তোমরা যেভাবে এত সুন্দর করে কন্ডাক্ট করো and host একদম করো। না, একদম না। আপনাকে যেটা সবাই বলেন না যে পারফেক্ট কম্বিনেশন অফ বিউটি অ্যান্ড ব্রেন, হ্যাঁ, সেটি তো কেউই ভুল বলে না। এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। যেমন আপনি একবার কথা বলেছিলেন, একটা কথা আমার প্রায় মনে হয় যে মোস্ট ফান্ডামেন্টাল থিং অফ হিউম্যান বিং ইজ আন্ডারস্টুড অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড। এরপর থেকে না আমি সবার কথা শোনার বেশি চেষ্টা করি কথা বলার থেকে। অ্যাবসলিউটলি। এত একটা প্রোফাউন্ড কথা আসলে এটা, মানে আমি নিশ্চয়ই কোথাও পড়েছিলাম, এবং জীবনের আসলে যে এক্সপিরিয়েন্সগুলো সেখান থেকেও আসলে বুঝতে পেরেছি যে আম, একটা হলো যে আমরা হয় না যে আমরা যখন কেউ কথা বলে আমরা অনেকে কিন্তু শুনি না, একদম। বা যখন কেউ কিছু বলে আমরা কিন্তু রিয়্যাক্ট করার চেষ্টা করি, আমরা রেসপন্ড করি না, তাই না? তো এই জায়গাগুলোতে আসলে আমাদের মনে হয় আরও অনেক কাজ করার আছে, এবং সেখানে আমিও চেষ্টা করি প্রতিনিয়ত নিজেকে কী করে আরও ইমপ্রুভ করা যায়, যে টু লিসেন মোর অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড মোর, হ্যাঁ, রাদার দ্যান একটা জাজ করে ফেললাম বা একটা কমেন্ট করে ফেললাম, একটা রিয়াকশন করে ফেললাম, দ্যাট ডাজন্ট হেল্প। আজকে আপনাকে আমাকে একদম ট্রু অ্যান্সারটা দেবেন, মানে আমি যদি আপনাকে যে যে প্রশ্ন করবো আপনি সঠিক অ্যান্সার দেবেন? অবশ্যই, অবশ্যই। কারণ অনেকে আমাকে একটা প্রশ্ন করতে বলেছে, আমি সেই প্রশ্নটা করব এখন। আচ্ছা, হ্যাঁ। মানে আপনি তো 50 প্লাস এখন,
এই বয়সে এত ফিট, এত এলিগেন্ট, এত গ্রেসফুল থাকা কিভাবে সম্ভব? Well, thank you for the compliment. But এখনকার যুগে কিন্তু আমার ফ্রেন্ডসরা সবাই কিন্তু এরকম 50+ দে আর অ্যাকচুয়ালি হেলথি মাশাল্লাহ। মাশাআল্লাহ। তো আমার মনে হয় যে আম, এমন কিন্তু না যে আমি খুব রেগুলার এক্সারসাইজ করি বা আমি খুব হেলথ কনসিয়াস, এটাও কিন্তু না। আমার মনে হয় সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একটা পজিটিভ মাইন্ডসেট। আমার মনে হয় সেটা মানুষকে অনেক ক্ষেত্রে আসলে অনেক জায়গায় আসলে সাহায্য করে এবং একটু স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করি, যদিও অনেক চাপ, তারপরেও মানে নিজের একটা জায়গা বের করে নেওয়া, নিজের একটা সময় বের করে নেওয়া, এই জিনিসটার উপর আমি আসলে খুব বেশি ফোকাস করি এবং সেখানে যতটুকু আমার হেলথ নিয়ে চিন্তা বা মোস্টলি আমি মেন্টাল হেলথ নিয়ে খুব বেশি আসলে এখন চর্চা করছি, কারণ Okay. আমার মনে হয় যে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফর হিউম্যান বিংস। কারণ আমরা সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে বুঝতে পারি না আমাদের নিজস্ব মেন্টাল হেলথটা আসলে কোন পর্যায়ে আছে। ডিপ্রেশন হয়েছে সেটাই। জীবনে, আমরা শরীরের কিছু হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের তো কাছে মনের ডাক্তারের কাছে যাই না কখনো। তো সেই জন্য আমি অনেক অনেক এটা নিয়ে অনেক টাইম স্পেন্ড করি এখন। বাহ। মেডিটেশন অ্যান্ড মেন্টাল হেলথটাকে কী করে পজিটিভ রাখা যায়, কিভাবে তুমি কারেন্ট যে সিচুয়েশন সেটাকে চিন্তা, যেটা ইজ নট আন্ডার ইয়োর কন্ট্রোল সেটাতে ফোকাস না করে যেটা তোমার কন্ট্রোলে আছে সেটাতে ফোকাস করো, তাহলে কিন্তু লাইফ বিকামস ইজিয়ার। এরকম আরো অনেক কিছু শিখবো আপনার কাছ থেকে। তবে খাবার দাবার নিয়ে একটু বলেন, মানে আপনি কি কি অ্যাভয়েড করেন, কি কি খান না? চিনি খান? না, কার্বো? কার্ব মানে শুনো, ভর্তা খেলে আমার ভাত তো খেতেই হবে, হ্যাঁ। ওকে। তো সেটা আমার ফেভারিট মিল, কিন্তু ওটা হয়তো আমি শুধু ফ্রাইডেতে হয়তো আমার আম্মার বাসায় যাই, তখন আম্মার সাথে লাঞ্চ করি, আমার বোন আছে ওর সাথে, তখন আর কি আমার যত ধরনের চিট মিল যেটা বলে আর কি ওগুলো ইয়ে করা হয়। বাট রেগুলার কার্ব খাওয়া হয় না, মোস্টলি তোমার স্যালাডস বা ভেজিটেবলস আর একটা প্রোটিন এই ধরনের আসলে খাওয়া হয়। আর কাজের মধ্যে যখন অফিসে থাকি ওরকম তো আসলে হয় না, লাঞ্চটা খুবই লাইট হয়। আর এখন যেটা চেষ্টা করি, খুব আর্লি আমি ডিনারটা করে ফেলার চেষ্টা করি। ওকে, কয়টার হ্যাঁ, মধ্যে? বাই 7-7:30 এরকম সময় ডিনারটা করে ফেলার চেষ্টা করি। ওকে। দ্যাট আই থিঙ্ক হেল্পস, বিকজ এখন বয়সের সাথে আমাদের মেটাবলিজম তো এখন আসলে আস্তে আস্তে কমতে স্লোর দিকে থাকে। যাচ্ছে, হ্যাঁ, এই জন্য আর কি। খেলাধুলার সাথে তো একদম ছোটবেলা থেকে হ্যাঁ, ছিলেন এবং এখনো মনে হয় গলফ খেলা হয়। এখন আমি 5 বছর ধরে খেলতে যাচ্ছি না গলফ, আমার কাজের চাপে। বাট আমি জাস্ট এখন আবার স্টার্ট করব বলে আমি সব ফ্রেন্ডসদেরকে রেডি করে রেখেছি, শোনো আমি কিন্তু খেলতে যাব, কারণ আমার আবার ওই একা যেতে ইচ্ছা করে না, আই ওয়ান্ট টু গো ইন গ্রুপস অর ফ্রেন্ডসের সাথে। বাট সেটা প্রথমে সবকিছুতে, হ্যাঁ হ্যাঁ সিনেমা মানে দেখা থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ সবকিছুতে। সব কিছুতে, ট্রাভেল অ্যান্ড এভরিথিং। তো আমি তো এখন আর কি ওরকম খুঁজছি যে কে যেতে পারবে, সকালে টাইম একটা বের করতে হবে যাতে খেলতে পারি। এটা হচ্ছে গলফ। আর এমনিতে যেটা আমি মোটামুটি রেগুলার হলো ব্যাডমিন্টনে, বিকজ ব্যাডমিন্টনটা আমার আসলে খুবই একটা মানে প্রিয় একটা স্পোর্ট, এবং সেটা আমি উইন্টারেও খেলি আবার এই সময়েও খেলি রেগুলার। কিন্তু আমার 2 ব্যাডমিন্টনের বছর আগে পা ভেঙে গেছিল, তারপরে আর কি খেলাটা একটু ও একটু স্থগিত করে এখন আবার শুরু করব ইনশাল্লাহ। ওকে। হ্যাঁ। তো খেলাধুলার সাথে ক্রিকেট জড়িত এবং ক্রিকেটের সাথে বিসিবি জড়িত। এখন আমি বিসিবির সাবেক পরিচালক রুবাবা দৌলার কাছে আসবো। আমরা জানতে পেরেছিলাম গত বছরের 3 নভেম্বর, পত্রিকার মাধ্যমে জেনেছি যে বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ তারা কাউন্সিলর হিসেবে আপনাকে নিয়োগ করে তারপর আপনাকে নির্বাচিত করেছিল পরিচালক হিসেবে, এবং আপনার কাছে হঠাৎ একটি ফোন এসেছিল এবং আপনি জানতে পেরেছিলেন এই প্রস্তাবটি পেয়েছিলেন। right. শুনবো সে সময়ের কথা। আম, আসলে ক্রিকেটের সাথে তো অনেক বছর ধরে আমি সম্পৃক্ত, কারণ আমি যখন যে গ্রামীণ ফোনে টেলিকমে ছিলেন। আমি ছিলাম, গ্রামীণ ফোনে, তখন অ্যাজ ইউ নো আমরা ক্রিকেট টিমটাকে, বাংলাদেশ ক্রিকেট টিমটাকে কিন্তু আমরা Sponsor স্পন্সর করি, রাইট। তো অনেক বছর ধরে ক্রিকেটের সাথে ছিলাম, যেহেতু আমি ওখানে মার্কেটিংটা দেখতাম, তো আমার অনেক যাওয়া আসা ছিল, আমরা অনেক ধরনের প্রজেক্ট, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার পেসার হান্ট, মনে আছে? ইয়েস ইয়েস। গ্রামীণ ফোন থেকে হয়েছিল। তারপরে আমাদের যে একাডেমিটা আছে, ক্রিকেট একাডেমি যেটা আছে, যেটা বিসিবির 2007 সালে আপনারা হ্যাঁ করেছিলেন। হ্যাঁ এক্স্যাক্টলি, তো সেটাও কিন্তু করা হয়েছে। তো এজন্য আমার একটা, অফকোর্স আমাদের দেশের সবার, আমি বলি তো এটা আমাদের পালসের মধ্যে আছে, তাই না, ক্রিকেটটা। এবং যখন আমাকে বলা হলো যে আপনাকে আমরা চাই, আপনি আসেন,
এবং আপনি এখানে একটু সময় দিন, আমরা চাই যে এটার উন্নতি করতে। তখনও কিন্তু উইমেন্স উইং যে হবে আমার ওটা কিন্তু আলোচনা বা ওরকম কিছু ওকে। হয়নি। তখন জাস্ট ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা একজন মহিলা চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে উইথ মাই এক্সপিরিয়েন্স ইন স্পোর্টস অ্যান্ড কর্পোরেট, সো দ্যাট এটা যাতে একটা কোনো ভ্যালু এডিশন যদি করতে পারি। তো অফকোর্স আমি চাই যেভাবেই পারি দেশের যে কোনো ক্ষেত্রে যেভাবেই পারি আমার এক্সপিরিয়েন্স দিয়ে, আমার প্যাশন দিয়ে, ডেডিকেশন দিয়ে এটা আসলে হেল্প করতে চাই। এটা আই ফিল ইট ফর এভরিথিং। ইভেন আমি এখন টেকনোলজিতে আছি, আমি যদি কিছু আনি টেকনোলজি, আই থিঙ্ক অফ বাংলাদেশ ফার্স্ট, যে আমি কী করতে পারি দেশের জন্য। তবে তো আমি শুনেছি ওইটা আপনার কাছে প্রস্তাব পাওয়ার পর আপনি ১ মাস সময় নিয়েছিলেন রাজি হওয়ার হ্যাঁ, জন্য। হ্যাঁ, এটা কেন নিয়েছিলাম, আমাদের তো কর্পোরেটে একটা আসলে প্রসেস আছে। ওকে। আমি হঠাৎ করে আসলে এরকম করে একটা বোর্ডের মেম্বার হতে পারি না, ডিরেক্টর হতে পারি না। আমাদের কমপ্লায়েন্স বলে একটা ইউনিট আছে, তাকে আমি জাস্টিফিকেশন দিলাম কেন, কিসের জন্য আমি যাচ্ছি, আমার আসলে রোলটা কি এখানে, এবং এটা পুরোটাই তো প্রো বোনো, তাই না? সো সেই জিনিসগুলোকে আসলে এক্সপ্লেন করে তারপরে আমার আসলে ওখানে একটা ক্লিয়ারেন্স নিয়ে দেন আই হ্যাড টু জয়েন। তো যার জন্য আমার আসলে ওই সময়টা লেগেছিল। আমি তখনই বলেছিলাম যে আসলে আমি তো হঠাৎ করে আমি ইয়েস বলতে পারছি না, আমি চাই যে দেশের জন্য করতে, ক্রিকেটের জন্য আমি যা করতে পারি, কিন্তু আমাকে একটু ১ মাসের সময় লাগবে এই পুরা প্রসেসের মধ্যে দিয়ে যেতে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই গট দ্য ক্লিয়ারেন্স অ্যান্ড দে আন্ডারস্টুড যে আসলে এটার পিছিয়ে আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। তারপরে তো আমি জয়েন করলাম অ্যাজ ইউ নো। এবং রুমান, একটা কথা বলি, আসলে আমার এই এক্সপিরিয়েন্সটা ছিল খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, প্রথমত বোর্ডে আমি একমাত্র তখন মহিলা ছিলাম। প্রত্যেকের যে আমি সাপোর্ট পেয়েছি, হ্যাঁ, যে কোলাবোরেটিভ একটা অ্যাপ্রোচ ছিল, সেটা কিন্তু আসলে আমি খুব অবাক হয়েছি। হ্যাঁ, এবং হ্যাঁ, অনেক ক্ষেত্রে কাজ করার একটা সুযোগ হয়েছে। হ্যাঁ, যেখানে স্ট্রাকচার আনা বা এই যে স্পেসিফিক, তারপর আমাকে বলা হলো যে উইমেন্স উইংটা আপনি দেখবেন। তখন আমি কিন্তু মেয়েদের সাথে দেখা করলাম এবং এগুলা নিয়ে আসলে আলাপ করলাম যে কি করতে পারি ফর দেয়ার ডেভেলপমেন্ট, ফর স্কিল ডেভেলপমেন্ট, তাদের ফিউচারের জন্য। সেসব নিয়ে আলাপ করলাম। তারপরে অ্যাজ ইউ নো আমি তো বলেছিলাম যে বিপিএলটা, জি, জি। উইমেনদের ফার্স্ট বিপিএলটা ইনশাল্লাহ এখন জুলাইতে এটা টাইম করা হয়েছে। তো এটা ছাড়াও আমরা ওভারঅল পুরা বোর্ড ক্রিকেটের উন্নয়ন নিয়ে আমরা কী কাজ করতে পারি এটা নিয়ে আমি আসলে অনেক সময় দিয়েছি। আমার অফিসের শেষ হওয়ার সাথে সাথেই আমি চলে গেছি ইয়েতে, আমাদের বিসিবি বোর্ড মিটিংগুলো অনেক লেন্দি, অনেক ঘন্টা ধরে আমরা এক একটা এজেন্ডা নিয়ে কথা বলেছি। তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি মনে করি যে আমার ক্যাপাসিটিতে আমি বোর্ডে থাকি বা না থাকি, আই উইল কন্টিনিউ সাপোর্টিং ক্রিকেট। বাহ! বাহ! হ্যাঁ, এবং আই উইল কন্টিনিউ সাপোর্টিং আমাদের যারা ফিমেল ক্রিকেটাররা আছে। বিশ্বাস করো রুমান, ওদের থেকে আমি এত ইন্সপিরেশন ড্র করেছি এই কতদিনে। ওরা যে কোথা থেকে, অনেকের হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, অনেকে অনেক স্ট্রাগল করে এসছে, এবং ওদের স্ট্রাগল, ওদের ওই ডেডিকেশন টুয়ার্ডস দ্য স্পোর্ট অ্যান্ড লাভ ফর দ্য স্পোর্ট, সেটাই কিন্তু ওদেরকে এতদূর নিয়ে এসছে। অবশ্যই। সেইখানে যদি আমরা তাদেরকে একটা সেফ একটা এনভায়রনমেন্ট না দিতে পারি, সিকিওর এনভায়রনমেন্ট না দিতে পারি, তাদেরকে যদি একটা প্ল্যাটফর্ম না দিতে পারি যেখানে ওদের ট্যালেন্টটা আসলে ওরা মানে ওই প্রসারটা করতে পারবে, সেটা তো আসলে আমাদের একটা বিরাট একটা ব্যর্থতাই হবে ব্যর্থতা আসলে। হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবাই একত্রে কাজ করেছি কিভাবে করে ওদের উন্নয়নে আমরা আসলে কাজ করতে পারি। আসলে হ্যাঁ, ফিলিংসটা তো রেসিপ্রোকাল। আপনি দিয়েছেন বলে তারা সেরকম অনুভব করছে। আমি তাদের সাথে কথা বলে জেনেছি যে যখন আপনি এয়ারপোর্টে গেলেন হ্যাঁ, তাদের কয়েকজনকে রিসিভ করবার জন্য এবং আপনি নিজে মিষ্টি তুলে খাইয়ে দিচ্ছিলেন হ্যাঁ, এবং হ্যাঁ। সেই মুহূর্তগুলো কিন্তু তারা ভুলবে না কখনো। হ্যাঁ, বিশেষ করে এটা মন থেকে, কিন্তু এটা এমন না যে অ্যাজ আ ডিরেক্টর আমি করেছি। মানে ইটস বিকজ আই রিয়েলি ওয়ান্টেড টু বি দেয়ার ফর দেম। হ্যাঁ, ওদেরকে চিয়ার করার জন্য। এবং দেখো আমাদের ট্রফি কিন্তু ওরাই নিয়ে এসছে, একদম। এশিয়া কাপ যেটা এনেছিল, এবং সামনে ওরা অনেক ভালো খেলছে। আমি আশা করি যে এটা কন্টিনিউ করবে। এখন নতুন একটা অ্যাডহক কমিটি এসছে, এখানেও ক্যাপেবল অনেক মানুষজন আছেন, এবং আমি সেটাই বলি যে আমাদের সবারই লক্ষ্য থাকবে কিভাবে আমি ক্রিকেটের উন্নয়ন করব। সেদিকে যদি সবাই ফোকাস থাকে তাহলেই কিন্তু এটা আসলে এগিয়ে যাবে। আর যদি আমরা ওই
পিছে কি হয়েছে এগুলা নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে কিন্তু সবকিছু সেটাই। পিছিয়ে যাবে, আমাদের সামনে এগোতে হবে। অতীত নিয়ে পড়ে থাকলে হবে না, হবে সেই না। সাথে আমাদের নেতিবাচক কথা নিয়েও পড়ে থাকলে হবে না। আমি যেটা দেখেছি, আপনি যখন মনোনীত হলেন, নির্বাচিত হলেন, আপনি বিসিবির পরিচালক, তারপর কিছুটা সাইবার বুলিং এর শিকারও হয়েছিলেন আপনি, এবং অনেকেই এটি নিয়ে নেতিবাচক কথা লিখেছিল। আমাদের অভিনেতা ইরফান সাজ্জাদ একটা মজা করে লিখেছিল যে এবার মনে হয় আমাদের পোলাপাইনরা ভালো পারফরমেন্স করতে পারবে। তারপর তিনিও একটু নেতিবাচকতার শিকার হন আর কি। পরবর্তীতে তিনি বলেছিলেন যে রুবাবা দোলা আমার ক্রাশ, এবং তিনি এত সুন্দরী, এত মেধাবী, তার মতো মানুষ বিসিবিতে পরিচালক হয়েছেন। সে জায়গা থেকে আমি আশা করেছি যে মজা করে লিখেছে যে আমাদের ক্রিকেটাররা হয়তো ভালো পারফরমেন্স করতে পারবে, না করতে পারলে দুঃখের শেষ নাই আর কি। যদিও পরবর্তীতে সেই পোস্টটিও মুছে ফেলা হয়েছে। আপনি কি বলবেন এই যে বুলিং হয়েছে আপনাকে নিয়ে, এর ব্যাপারে আপনার মতামত কি? আম, আমি না সব কিছু নিয়ে একটু অপটিমিস্টিক ইন দ্য সেন্স যে যখন আমি আসলে জয়েন করি অনেকে কিন্তু এটা অনেক সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, তা আমি তো জয়েন করেছি আসলে বিকজ আমি এখানে কিছু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই, রাইট? আমি এখানে কাজ করতে চাই, যার জন্য আমি প্রথম যখন আমি একটা স্পিচ দিই, আমাদের ওখানে একটা কনফারেন্স জি। হয়েছিল, আমি বলেছিলাম যে আমাদেরকে কাজ করার সুযোগটা দিন। হ্যাঁ, এবং দেখো এটা যারা কথা বলার তারা বলবে, আই ডোন্ট কেয়ার তারা কে, কারা কি বলেছে। হ্যাঁ, যে একজনের অ্যাক্টরের কথা বললেন, আমার মনে হয় না ও আসলে অতটা খারাপ মিন করেছিল। জি, জি। হ্যাঁ, আমার যেটা মনে হয়, আমি আসলে ওটা দেখিও নাই, পরে আমি শুনেছি। তো অনেকেই অনেক ভালো কথা বলেছে, জানো, অনেক ছেলেরা অনেক মেয়েরা আমি দেখেছি যে আমার ফরে দে স্পোক অ্যাবাউট যে কেন উনি আসলে আমি ভালো দু হবে। একটা কথা হ্যাঁ, আপনাকে বলতে চাই, তাদেরই দু আচ্ছা একজনের কথা। আচ্ছা। একজন লিখেছিলেন যে রুবাবা দোলা লাক করে এখানে আসেননি, তিনি এমন এক ক্যারিয়ার গড়ে তুলেছেন যেখানে অনেক সমালোচক 5 মিনিটও টিকে থাকতে পারবে না। আরেকজন লিখেছেন ক্রীড়া প্রশাসন কোনো ছেলেদের ক্লাব নয়, এখানে কৌশল, শাসন ব্যবস্থা, সিস্টেম থিঙ্কিং, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট এবং আধুনিকায়ন এসব সামলাতে হবে, যা রুবাবা দোলা বছরের পর বছর করে গেছেন। ক্রীড়ার সাথেও দীর্ঘদিন সম্পৃক্ত আছে। ওয়ান্ডারফুল না? একদম। এগুলাই তো আসলে দেখতে হবে আমাদের। ওই যারা ওই নেতিবাচক বলছে এবং যারা নেগেটিভ কথা বলে, সেদিকে ফোকাস আমি কখনোই দেই নাই, আমি দিবও না। এমন না যে আমাকে এফেক্ট করে না, স্পেশালি আমি বেশ কিছু যে রিলসগুলা বানায় এক এক ধরনের, এখানে মানে হেডিং দিয়ে আপনি এগুলা গাড়ি আজকে থেকে যে নামলেও রিলস বানায়। আই সোয়ার, মানে আই জাস্ট, ওটা আমাকে আসলে খুব খুব কি বলবো, ডিসঅ্যাপয়েন্ট করেছে যে কাম অন, একটা মানে জার্নালিজম এখন কোন পর্যায়ে গেছে, কোয়ালিটিটা তো আমাদের আসলে ধরে রাখতে হবে, তাই না? সো এটাকে আমি জার্নালিজম বলবো না, একটা রিল এটা হলুদ বানাবার, সাংবাদিকতা হ্যাঁ, একটা বলা রিল যায়। বানাবার জন্য এখন এক একটা ভিউয়ারশিপ বানাবার জন্য যদি করে, সো আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ডিস্টার্ব যখন এই ধরনের আমি দেখেছিলাম। বাট দেন এগেন আই এম সো ইউজ টু দিস, যে আমি আসলে এটা নিয়ে আর বেশি কিছু আমার বলার নাই, বাট ইট হ্যাজ টু স্টপ, ইট হ্যাজ টু অবশ্যই। স্টপ। আমরা যে এত কিছু করছি, আইন করছি, এগুলা করছি, আমাদের আসলে একটা আমার মনে হয় দৃষ্টান্তমূলক একটা কিছু করতে হবে যাতে এগুলাকে অবশ্যই। স্টপ করি। আই এম নট টকিং ফর মাই সেলফ, Exactly. বাট এরকম অনেক অনেক মহিলারা কিন্তু এই ধরনের যে সাইবার বুলিং বা এগুলোর শিকার হচ্ছে, সেটা আমাদের থেকে। প্ল্যাটফর্ম থেকেও যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা Absolutely. আবেদন করতে চাই যে সাইবার বুলিং বন্ধ হোক, কারণ আমাদের যারা কাজ করতে চায় তাদের আপনি হয়তো এগিয়ে গেছেন, আপনি হয়তো বললেন না যে আই ডোন্ট কেয়ার, কিন্তু অনেকে কেয়ার করে হয়তো পিছিয়েও গেছেন। তো এই আমরা যে কেন আমরা হ্যারাসমেন্ট, আমাকে অনেকে বলছে আপনারা ক্রিকেটে হ্যারাসমেন্টের অনেক নিউজ এসছে, এই ব্যাপারটাও কিন্তু অনেক বছর, মানে 2021-22 সালের এক ঘটনাকে নিয়ে হয়েছিল। আমরাই কিন্তু প্রথম এটা নিয়ে আসলে ইনভেস্টিগেশন করে স্টেপ নিয়েছি, ডিসিশন নিয়েছি, এগুলো করেছি। তো হ্যারাসমেন্টের দেখেছি মেয়েরা কী করে। তো আমিও কিন্তু এখানে হ্যারাস হচ্ছি, এই যে এই বুলিং অ্যান্ড অল দ্যাট। সো সেখানে আমি হয়তো স্ট্রংলি এটাকে ফেস করতে পারছি, তাই না? কিন্তু এই জিনিসটা আসলে আমাদের মোরাল যে ভ্যালিউসগুলো, সেখানে অনেক অবনতি হয়েছে। হ্যাঁ, একদম। তো সেখানে আমাদের কিন্তু পারিবারিকভাবে আমাদের যে এই শিক্ষাটা জরুরি। ইনস্টিটিউশনটা আছে সেখান থেকে এটা আসতে হবে। অবশ্যই। এটা ওয়ান অফ বলে তো লাভ নেই আসলে। একদম। তো খেলাধুলার সাথে সম্পৃক্ততার কথা হচ্ছিল, একটু ব্যাডমিন্টন নিয়ে শুনি আর কি। আপনি বলছিলেন যে ব্যাডমিন্টন আপনার খুব পছন্দের খেলা, এবং আপনি 2009 থেকে 15 6 বছর বাংলাদেশ
ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির রাইট, দায়িত্ব রাইট। পালন করেছেন হ্যাঁ, এবং হ্যাঁ। আমি শুনেছি শেষ সময় আপনি মেয়েদের যে প্রাইজ মানে সেটি যাতে ছেলেদের সাথে সমপরিমাণ হয় হ্যাঁ, সেটির হ্যাঁ, জন্য হ্যাঁ। কাজ করেছেন এবং সেটিতে সফলও হয়েছেন। এই রাইট। অসম্ভবকে কিভাবে সম্ভব করেছেন? আসলে আমি কিন্তু এমন না যে খুব রিসার্চ করে বুঝে এরকম কিছু তা না। আমি যাওয়ার পরপরই যখন আমার এটা চোখে পড়ল, সাথে, সাথে আমার মনে হলো কেন? I asked the question why? Why is there a difference? কেউ সেটাই। আমাকে জাস্টিফাই করতে পারে না why there is a difference, you know? তো তখন ওটা নিয়ে কাজ করা হলো এবং অফকোর্স আমার সাথে যারা ছিল তখন আমাদের জেনারেল সেক্রেটারি অ্যান্ড অন্যান্য বোর্ড মেম্বার্স যারা ছিলেন সবাই এটাতে আসলে এগিয়ে এসছে এবং আমরা এই চেঞ্জটা করেছি। তারপর ওদের ট্রেনিং দেয় এবং আমাদের যারা ছেলেমেয়েরা ছিল তাদেরকে ইন্টারন্যাশনাল যে গেমসগুলো বা স্যাটেলাইট টুর্নামেন্ট এগুলাতে যাতে আরও বেশি আমরা ওদেরকে পার্টিসিপেশন বা এক্সপিরিয়েন্সটা বাড়াতে পারি জি। সেটার দিকে আমরা আসলে অনেক খেয়াল করেছি। সেটা আমার প্রথম আসলে এক্সপিরিয়েন্স ছিল একটা ফেডারেশনের প্রেসিডেন্ট হয়ে কিভাবে কাজটা হয়, কারণ বাইরে থেকে একটা জিনিস, নিজে খেলা একটা জিনিস, আর এই ধরনের একটা এই ফেডারেশনগুলো চালানো, দায়িত্বপূর্ণ পদে, হ্যাঁ এটা জি। কিন্তু ডিফারেন্ট। সো ব্যাডমিন্টন ফেডারেশনে যখন ছিলাম দ্যাট ওয়াজ এগেন আনাদার, আসলে 6 বছর ছিলাম। দ্যাট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। একটু পেছন ফিরে তাকাই, যখন ভাইয়ের সাথে আপনি খেলাধুলা করতেন, ক্রিকেট হোক কিংবা হকি হোক, বাস্কেটবল হোক, এবং কিছুক্ষণ আগে যখন ব্যাডমিন্টনের কথা বলছিলেন, আমি শুনেছি রাত 10টা থেকে ভোর 5টা 6টা পর্যন্ত নাকি ব্যাডমিন্টন খেলা হতো। My এটা God! আসলে আমি বলবো স্পোর্টসে আমার যে ঝোঁকটা সেটা আসলে আমার আব্বা ক্রিয়েট করেছে। উনি তো আর্মিতে ছিলেন, জি। উনি খুব ডিসিপ্লিন ছিলেন, সবসময় আমাদেরকে কিভাবে ওয়াক করতে হবে, ব্রিস্ক ওয়াক করা উচিত, এক্সারসাইজ, হ্যাঁ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলো, আর আমাকে উনি হকি খেলায় হাতে করে দিয়েছে, ফুটবল কিভাবে, তারপরে অফকোর্স Shooting? ব্যাডমিন্টন, শুটিং। সো আমরা ওই যে ফরিদপুরে আমার দাদা বাড়ি, জি। তো ওখানে যখন যেতাম তখন ওই সামনে ওই যে ক্যানগুলা রেখে করে আমরা শুটিং প্র্যাকটিস করেছি। আমার বোন খুব ভালো শুটার আসলে। আমার বড় ফুপু খুব ভালো আসলে শুটিংয়ে ছিলেন, উনি গোল্ড মেডেলও পেয়েছিলেন। তো যাই হোক, তো শুটিং প্র্যাকটিস করতাম এগুলা। আর ব্যাডমিন্টন তখন মনে করো যখন সব কাজিনরা মিলে একসাথে, তখন শাফিন, হামিন ভাই, জি। তারপরে আমার ভাই, আমার আরেকটা চাচাতো ভাই আছে, আর 2জন চাচাতো ভাই এবং আরও চাচাতো বোন যারা খেলে, আমরা সবাই মিলে সারা রাত ব্যাডমিন্টন খেলা আর ওকে। ক্যারাম খেলা, তো এগুলা খেলেছি, যার জন্য আসলে ওই খেলাধুলাটা সবসময় ছিল ভিতরে। অ্যান্ড ভোর 5টা আজান দিয়ে দিচ্ছে তখন আর কি আমাদের চাচি আর আমার আম্মারা ভিতরে আসো, ঘরে আসো, এই করো, আমরা সারাক্ষণ ওই বাইরে ব্যাডমিন্টন খেলছি। বাহ! সেইভাবে আসলে ছোটবেলাটা খুব ভালো কেটেছে। আর ফরিদপুরের আসলে আমাদের যে স্মৃতিগুলো, ওগুলা খুব সুন্দর স্মৃতি একদম। একসাথে। হ্যাঁ আসলে সেগুলো না একটা বই লেখা উচিত, কারণ এত আসলে স্মৃতি আপনাদের। আসলে আপনার যে 28 বছরের ক্যারিয়ার জীবন 1998 সালে শুরু হয়েছিল, অনেক অনেক অর্জন। আপনি বর্তমানে আছেন ওরাকল বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনি যখন গ্রামীণ ফোনে যুক্ত হয়েছিলেন, একদম গ্রামীণ ফোন যখন বাংলাদেশের মার্কেট লিডার হলো কিংবা সে সময় নাম্বার 1 হলো এবং কি বলবো সারা বিশ্বে থেকে 1 বিলিয়ন মার্কিন হ্যাঁ, মানে ডলার একটা আর্ন যখন আমি করেছিল। জয়েন করেছিলাম 1998-এ, তখন এটা একটা ছোট একটা মানে অপারেশন ছিল। 98 সালে। হ্যাঁ 98-এ, কারণ জাস্ট 96-এ লাইসেন্স পেলো, 97 থেকে শুরু করলো, এভাবে করে 98-এ আমি যখন জয়েন করি তখন হয়তো 100,000 সাবস্ক্রাইবার্স বা সামথিং ছিল। Okay. তারপর থেকে এত মিলিয়নস অফ বাহ। সাবস্ক্রাইবার্স এসছে। তো ওই ওই টাইমটা আসলে খুব স্পেশাল টাইম ছিল। তো সেখান থেকে বিলিয়ন ডলার কোম্পানি হলো। একদম। তারপর আমরা তো ওই যে লার্জেস্ট আইপিও হলো বাংলাদেশে। বাহ। এবং সবগুলোতে ওই আইপিওর সময় আমি, তারপর আমাদের সিএফও, আমাদের সিইও, আমরা কিন্তু বেশ কয়টা দেশেও গেছিলাম, মানে বাহ। 7 দিনে 9টা দেশ ও সামথিং এরকম কভার করতে হয়েছিল আমাদের, যাতে ইয়ে করি। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। বাহ। এবং এই গ্রোথটা মানে ট্রিপল ডিজিট গ্রোথ হতো, অ্যামেজিং ছিল তো আসলে এই সবগুলো জার্নিটা। অভিজ্ঞতা, সবগুলো জার্নি আসলে আপনি দেখেছেন এবং আপনার কিছুটা ভূমিকাও ছিল, একটা বড় ভূমিকা ছিল এবং সেখান থেকে আপনি এয়ারটেলে গিয়েছেন এবং 6.5 বছর সেখানে ছিলেন এবং চিফ সার্ভিস অফিসার ছিলেন আপনি, হেড অফ পাবলিক রিলেশনস, হেড অফ কমার্সে ছিলেন খুব রাইট, সম্ভবত। তখন মোবাইল কমার্স ওকে। নতুন, তখন এখন তো এমএফএস সবাই চিনে, যে বিকাশ ওয়ালেট এন্ড অল,
তো তখন আমরা কমার্সটা লঞ্চ করি, যেটা দিয়ে ওয়ালেটের থ্রুতে পেমেন্টস আর এগুলো যাতে করা যায়। তো আমরা দেখেছি আন্তর্জাতিকভাবে আপনি অনেক স্বীকৃতি পেয়েছেন, যেমন সেলফোন জগতে বিশ্বের শীর্ষ 50 নারীর একটা তালিকা করা হয়েছিল, সেখানে আপনি ছিলেন। হংকংয়ের একটি ম্যাগাজিন আছে, চার্লস ম্যাগাজিন, এবং সেখানে বিশ্বের মোবাইলের শীর্ষ 5 পাওয়ারফুল উইমেনদের তালিকা করেছিল, সেখানে আপনার নাম ছিল। তো ভালো রিসার্চ করেছে। আপনি অনন্য শীর্ষ 10 হয়েছিলেন 2007 সালে। হ্যাঁ। আপনি 2006 সালে আরেকটি পুরস্কার পেয়েছিলেন, সেটি হচ্ছে বেগম রোকেয়া হ্যাঁ, পার্সোনালিটি Right. অ্যাওয়ার্ড, এরকম কিছু Correct, একটা, এবং correct. নারী নেতৃত্বে সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডও আপনি পেয়েছিলেন। তো এই যে আরো অনেক অর্জন রয়েছে আপনার, অর্জনগুলোর মূল্য আসলে আপনার কাছে কতটুকু? টু বি ভেরি অনেস্ট, আমি কখনো আশা করিনি যে আমি আসলে এগুলো অর্জন করব, এবং এই অর্জন করার জন্য আমার কখনো কোনো সময় লক্ষ্য ছিল না। কিন্তু আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করি, হয়তো আমি এটা অনেক ইন্টারভিউতে আগে বলেছিলাম যে আমার আব্বা আমাকে বলেছিল, মা পড়াশোনা করে তোমার কিন্তু নিজের পায়ে পায়ের উপর দাঁড়াতে দাঁড়াতে হবে, ইউ হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? ওই একটা ছিল যে এটার আর কোনো অপশন নাই আমার। হ্যাঁ, আই ওয়াজ ভেরি ভেরি অ্যালাইন্ড উইথ দ্যাট। যদিও আমার কিন্তু আমি সেকেন্ড ইয়ারে ওঠার পরপরই আমার বিয়ে হয়ে যায়, রাইট? সো আমি আমার শ্বশুর বাড়িতেই কিন্তু আমার বিবিএ এমবিএ কমপ্লিট করি, তারপরে আমার বাচ্চা হয় 98-এ, এবং সেই সময় আমি গ্রামীণে আসলে জয়েন করি। তো আমি বলবো এটার আসলে অনেক অবদান আমি রাখি আমার যে ইনস্টিটিউশনে আমি কাজ করেছি, গ্রামীণ ফোন, এয়ারটেল, তারা কিন্তু আমাকে অনেক শিখিয়েছে। আমার সাথে যারা কাজ করতো, এবং এখানে যেহেতু এটা মানে এমএনসি ছিল, আমরা কিন্তু বাইরে থেকে অনেক নলেজ ট্রান্সফার হতো। হ্যাঁ, তখন আমার অনেক নরওয়েতে যাওয়া হতো, বা আমি তখন এয়ারটেলে যেহেতু ছিল, আমাদের দিল্লি বোম্বেতে গিয়ে আমরা অপারেশনগুলো টেলিকম কীরকম হচ্ছে ওগুলো দেখতাম, এবং অন্যান্য অপারেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ওদের যেগুলো ছিল টেলিনরের অ্যান্ড এয়ারটেলের, এগুলো দেখতাম। সেখানে শিখে শিখে কিন্তু আমরা আসলে অনেক কিছু অ্যাপ্লাই করতে পেরেছি। বাট যে নতুন অ্যাঙ্গেলটা আমরা এনেছিলাম সেটা ছিল বাংলাদেশের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা টেলিকম দিয়ে কীভাবে সলভ করতে পারি। যার জন্য তখন গ্রামীণ ফোনে থাকতে যেটা জিএসএম অ্যাওয়ার্ডটা আমাদেরকে দিল, সেটা ছিল তোমার এই যে মোবাইল ফোনে ফার্স্ট টেলিমেডিসিনের মতো আর কি। মোবাইল ফোনে কল করে পুল অফ ডক্টরস ছিল, তাদের ওখান থেকে হেলথ কেয়ার মানে কথা বলে আসলে প্রেসক্রিপশনটা নেওয়া যেত এবং বলা যেত আমার এই প্রবলেম। সেটা ওয়াজ লাইক ওয়ান অফ ইটস কাইন্ড, সেই সময় আসলে কেউই করেনি। তো যার জন্য ওটার একটা ইনোভেটিভ একটা অ্যাঙ্গেল ছিল। তারপরে এয়ারটেলে থাকাকালীন আমরা একটা করলাম, সেটা ছিল এখন তো সবাই ভার্চুয়ালটা বুঝে, হ্যাঁ, বা অমনি চ্যানেল বলে না, যে তোমার যেটা ধরো তুমি তোমার যে একটা কাস্টমার সেন্টার হয়তো আছে, সেরকমই দেখতে একটা ভার্চুয়াল সেন্টার। সো ইউ ডোন্ট হ্যাভ টু গো টু আ প্লেস, ইউ ক্যান অ্যাকচুয়ালি গো টু এনি ইন্টারনেট অ্যাক্সেস থাকলে তোমার মোবাইল থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে ইউ অ্যাক্সেস দ্যাট অ্যান্ড ইউ ক্যান গো, একটা মানুষ আছে তার সাথে কথাও বলতে পারবা, অ্যান্ড দেন ইট উইল গিভ ইউ অপশনস তুমি কী ধরনের সার্ভিস চাও। এগুলো আমরা সেই সময় লঞ্চ করেছিলাম, আমি বলছি এটা ছিল 2015-তে বোধহয়। হ্যাঁ, তো সেটাও ওয়াজ ওয়ান অফ ইটস কাইন্ড অ্যাট দ্যাট টাইম। কেউ এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এবং ভার্চুয়াল এনে তখন কিন্তু কাজ করেনি। তো যার জন্য সেটার জন্য আমরা একটা নতুন পেলাম। সো এটা একটা। আর আমার পার্সোনালি আমি সব কিছুতেই আই ওয়ান্ট টু ডু থিংস দ্যাট ক্রিয়েটস ইম্প্যাক্ট। হ্যাঁ, যেখানে এটা কনভিনিয়েন্স হোক, এটা ইম্প্যাক্ট হোক ফর এম্পাওয়ারমেন্ট, এটা দেশকে যেরকম রুরাল অ্যান্ড আরবান বাংলাদেশকে কানেক্ট করছে আমাদের কোনো সার্ভিস দিয়ে, বিজনেস কানেক্ট করছে, ফার্মার্সরা কানেক্ট হচ্ছে, এই ধরনের যে কানেক্টিভিটি এবং প্রবলেম সলভিং, এই দিকে ফোকাস করাতেই কিন্তু আসলে এই ধরনের জিনিসগুলো দেখেছি। তো এই অর্জন নিয়ে আমি একটু যেটা বলতে চাই যে, যেন যখন আমার কাছে কোনো প্যারেন্টস এসে বলে যে আমি যে আমার মেয়ে আপনার মতো হোক, আমার না সেটা হলো সবচেয়ে বড় অর্জন। বা কেউ আমাকে যখন দোয়া করে দেয়, সেটা আমার জন্য আসলে সবচেয়ে বড় অর্জন। আচ্ছা, কেউ যদি বলে যে আমি আপনার মতো হতে চাই, তখন আমি বলি আমার মতো আমি বলি থ্যাংক ইউ, বাট ডোন্ট ট্রাই টু বি লাইক মি, ইউ হ্যাভ ইউর ওন পাথ। হ্যাঁ, আমি এটা সবসময় বলি যে তোমার একটা নিজস্ব সময় আছে, তোমার একটা নির্দিষ্ট একটা কিন্তু লক্ষ্য থাকা উচিত, যেটা ইউ উইল পারসু। হ্যাঁ, ইউ ক্যান গেট ইন্সপায়ার্ড বাট ডোন্ট ট্রাই টু কপি এনিবডি, তাই না? এটা আসলে নিজের যে স্থানটা সেটা ক্রিয়েট করে নেওয়া উচিত। যেটা অনেকে বলে যে
আপনি এত সুন্দর সেটা তো আপনি সবার কাছ থেকে শুনেছেন এবং সেটা একটা কি বলবো অনেক বেশি প্রচলিত একটি কথা। কিন্তু কখনো কি আপনি ভেবেছেন যে আপনি যখন চিফ মার্কেটিং অফিসার কিংবা আপনি যখন চিফ কমিউনিকেশন অফিসার হিসেবে কাজ করেছেন, আপনার কাজ একটু পিছিয়ে যাচ্ছে সৌন্দর্যের কাছে? না, আমি কখনো এটা ফিল করিনি। আমার আমার অর্গানাইজেশনও আই বিলিভ এটা কখনো ফিল করেনি। বিকজ আসলে আমি খুব রেসপেক্ট পেয়েছি। পিপল হ্যাভ অনার্ড মি অলসো। ওকে। কিন্তু সেটার জন্য আমার অনেক কাজ করতে হচ্ছে। সেটা কি, একটা হলো যে সবার সাথে একটা পজিটিভ যে অ্যাটিটিউডটা রাখা, টিম টিম স্পিরিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তখন কিন্তু সবাই সাহায্য অবশ্যই। করতে চায়। অ্যান্ড যেহেতু আমি খুব কিউরিয়াস ছিলাম সবসময়, আই ওয়ান্টেড টু লার্ন, আই ওয়ান্টেড টু অলওয়েজ লার্ন। যার জন্য আমার আসলে আমি স্ক্র্যাচ থেকে জিনিসগুলো বোঝার চেষ্টা করি, নট সারফেস লেভেলে। ওকে। হ্যাঁ, সো আমি যখন লিডারশিপ রোলে গেছি তখন কিন্তু আমি অলরেডি শিখে শিখে গেছি। আমার কখনো ইয়ে ছিল না আমি একবারে এটা হয়ে যাবো। আই অলওয়েজ লার্নড অ্যান্ড ওই স্টেপ বাই স্টেপই কিন্তু গেছি, যার জন্য আমার মনে হয় ফাউন্ডেশনটা আমার জন্য বেটার ছিল। হ্যাঁ, তো এই পর্যায়ে আসলে এদিন মানে সুন্দর বা এটা না, বাট আমি ছেলে না মেয়ে সেটাও ডিডন্ট ম্যাটার। ওকে। You know what I mean? It was about the work you do. It was about your contribution. হ্যাঁ, সো ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। ওটা আমি পাইনি। যারা আমাকে চিনতো না, যারা বাইরে থেকে দেখেছে, তারা তাদের বিভিন্ন কাছে হয়তো ধরনের ইয়ে করেছে, যেটা আই আই রিয়েলি, যেটা আমি আগেও বলেছি। didn't bother। সো আমি এই জিনিসটাকে আমাকে কখনো এফেক্ট হতেও দেখিনি। এবং যাদের আসলে অল্প বুদ্ধি আছে বা চিন্তার ওই ক্ষমতাটা নাই, তারা এরকম চিন্তা করতে পারে। জি। হ্যাঁ, তো আর যারা আসলে আরও বেশি তাদের কি বলবো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ আছে, পার্সপেক্টিভটা বুঝে, তারা ঠিকই বোঝে। সো আমি তো আসলে অন্যের জন্য করি না, আমি যাই করি আমি আসলে আমার নিজের জন্য করি, এবং আমি দেখতে চাই আমার কাজটা যাতে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো আমি ওইখানেই আমি আসলে ফোকাস করি। সেখানে আপনি সফল এবং আপনার অনেক মোটিভেশনাল স্পিচ আমি কিন্তু খুঁজে খুঁজে দেখি ইউটিউব থেকে। এবং আজকে যেহেতু সামনাসামনি পেয়েছি, একটু জ্ঞান নিতে চাই, একটু ক্লাস ও করতে চাই কাম আপনার অন, কাছে। আমি জ্ঞান নিচ্ছি। আচ্ছা, ধরেন কি অনেকেই হয় না যে প্রতিদিন তো আমাদের একরকম যায় না, ভালো দিন আসে, খারাপ দিন আসে। তো একটি হতাশাজনক দিন কিংবা যখন আমরা কিছুটা নেগেটিভ হয়ে পড়ে নিজেকে নিয়ে আশা হারিয়ে ফেলি, তখন আসলে কি করা উচিত? আমি কি করি সেটা যদি আমি শেয়ার করি তোমার সাথে, প্রতিনিয়ত এটা হয় যে মনটা ভেঙে যায়, বা হয়তো কেউ কিছু বললো ওটা আমি কষ্ট পেলাম। হ্যাঁ, বা হয়তো এমন কিছু হয়েছে যেটা আমি যেটা চাচ্ছি জি। সেটা না। সেখানে আমি আসলে ওই জিনিসটা যেটা আমি শিখেছি ওটা অ্যাপ্লাই করি, যে দেখো যেটা আমার কন্ট্রোলে নাই সেটা নিয়ে আমি চিন্তা করে আমার কোনো লাভ না। আমার কন্ট্রোলে আছে আমি এখন এটা থেকে কি শিখলাম, আমি এখন এটা থেকে কিভাবে সামনের দিকে যাব। সো ওই যখন আমার ওই বাধাটা আসে বা এই কোনো একটা সিচুয়েশন আসে যেটা আমার যেভাবে আমি চিন্তা করেছি সেভাবে হয়নি, তখন কেন হয়নি না বলে আচ্ছা নেক্সট স্টেপটা আমার কী নেওয়া উচিত সেটাতে ফোকাস করা। আর যখন সেই ডিপ্রেশনটা বা ওই জিনিসটা আসে তখন প্রথমত আমি কিন্তু গান শুনি। সাথে সাথে আমি এমন একটা গান শুনবো যেটাতে আসলে আমার মনটা ভালো হয়ে যায়, নট স্যাড সংস, যদি আমি ম্যাক্সিমাম টাইম স্যাড সংস শুনি, কিন্তু ওই টাইমে আই অলওয়েজ প্লে একটু থাকে না, হিপ হপ। হ্যাঁ মানে একটু রিদমিক সংস বা একটু যেটা মনটাকে ভালো করে। আমি একটু আমার একটা ছোট্ট একটা বাগানের মতো আছে, আমি ওখানে চাটা নিয়ে বসে বসে একটু চিন্তা করি। আই থিঙ্ক আমার জন্য সলিটিউডটা খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্ট্রোস্পেকশনটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই দুটা জিনিস আমাকে আসলে অনেক হেল্প করে। লোনলিনেস না, কিন্তু লোনলিনেস হচ্ছে যে কিছুর একটা অ্যাবসেন্স তুমি সেটাই। ফিল করছো। সলিটিউড কিন্তু ইটস ইউর চয়েস। অবশ্যই। আমি নিজেকে আসলে চুজ করছি এখানে, এবং আমার নিজের চিন্তাধারা সেটাকে আসলে আমি ধারণ করছি। আসলে নিজেকে সেটা উপভোগ হচ্ছে করা ইয়ে। বোধহয় সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, কারণ আমার মনে এটা আমি খুব যদি আমাকে নিয়ে জরুরি। বোর হয়ে যাই, আসলে হ্যাঁ। অন্যজন তো হবেই আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, কাজের ক্ষেত্রে যদি বোরডম আসে কিংবা একটু হয় না যে আমরা অনেক সময় ওয়ার্ক লাইফে ও গড আবার অফিস যেতে হবে, এসব ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা না জানো কোনো কিছু দিয়ে মোটিভেশন করা যায় না। আই ফিল এটা না সেলফ ড্রিভেন হতে হয়। ওকে। তো আমি যে কাজটা করছি আচ্ছা কেন করছি, আবার যেতে হবে। তুমি যদি কাজটাকে ভালোবাসো এবং কাজটাকে বুঝো যে তুমি যেটা করছো সেটা কিভাবে আসলে এগেন কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, কোথায় এটা আসলে হেল্প করছে, তাহলে কিন্তু তুমি
অটোমেটিক্যালি সেলফ মোটিভেটেড থাকবে, তুমি True. ড্রিভেন হবে টু ডু দিস, তাই না? মনে করো তুমি আজকে এসছো, আচ্ছা আবার একটা ইন্টারভিউ, ডু ইউ ফিল দ্যাট ওয়ে? আই ডোন্ট থিঙ্ক ইউ ফিল No, দ্যাট no, ওয়ে। ইউ never. ফিল যে মাই গড, আই এম গোইং টু লার্ন সো মাচ, আই ওয়ান্ট টু Exactly. স্পিক টু সামবডি, Yeah. হ্যাঁ আমি কিউরিয়াস, আই ওয়ান্ট টু নো। সো ওই পার্সপেক্টিভটা যার থাকে সে কিন্তু আসলে তখন বোর্ড হবে না কাজ নিয়ে। অ্যান্ড অফকোর্স অনেক সময় মানে মনোটনি চলে আসে, অনেক সময় একই কাজ বারবার রেপিটেটিভ কাজ জি। করতে করতে এরকম হয়, তখন ব্রেক নেওয়াটা খুবই জরুরি, যেটা আমরা বুঝি না। আমাদের কিন্তু যেগুলো এমএনসিগুলো তারা কিন্তু খুব প্র্যাকটিস করে যে না, ইউ মাস্ট টেক লিভ। অনেকে আমরা আছি না, না আমার দরকার নাই, আমার ছুটির দরকার নাই, এবার অনেক সময় ম্যানেজারও ছুটি দিতে চায় না। আমার এটা খুব জরুরি, একটা স্পেসিফিক টাইম ফ্রেম পরে কিছু দিনের জন্য আসলে ব্রেক নেওয়াটা, এটা আমাদের মনকেও ভালো রাখে, চিন্তা করার একটা সময় দেয়, ইন্ট্রোস্পেকশনের সময় দেয়, এবং সামনে কি করব সেটারও প্ল্যানিংয়েরও একটা সুযোগ করে দেয়। তো আমার মনে হয় এই জিনিসটা খুব ভালো, জাস্ট টু রিস্টার্ট অ্যান্ড ইউ নো। এই উত্তরটাই খুঁজছিলাম আসলে, যারা বোর হয় তারা কোনো উপায় খুঁজে পায় না। এখন আমি পেলাম যে একটা রেস্ট নেওয়া প্রয়োজন, একটা ব্রেক নেওয়া প্রয়োজন। আসলে কিন্তু হয় না যে Again, কাজের ওই যে মেন্টাল ক্ষেত্রে, হেলথ যেটাকে বলে না, যে ইয়ে করা, রিফ্রেশ করা। কাজের ক্ষেত্রে আরেকটি ব্যাপার আছে, কর্পোরেট পলিটিক্স। সেটিকে কিভাবে ডিল করা যায়? আমি এটা বুঝি না, আসলে আমি এই জিনিসটা বুঝি না, আমি এই ক্ষেত্রে অনেক নাইভ এখনো। ওকে। অ্যান্ড আরেকটা জিনিস, যখন আমি আরও ইয়াঙ্গার ছিলাম, যখন শুনতাম কেউ কিছু বলছে, এটা বোধহয় আমার নেচার, আমি না গসিপ বা কেউ কাউকে নিয়ে কিছু বলছে ওটা আমি শুনতে চাই না, আর আমি কাউকে নিয়ে কোনো কথাও বলতে চাই না। বাহ, এটা খুব ভালো। এই জিনিসটা একটা, এবং দ্যাট হ্যাজ হেল্পড মি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমি হয়তো আশ্চর্য হয়েছি কিছু একটা দেখে শুনে, হয়তো আমার এগেনস্টেই অনেক কিছু হয়তো হয়েছে, কিন্তু আমি আমার দিক থেকে তো আমি আসলে ঠিক ছিলাম, আমি তো কারো ক্ষতি করতে চাইনি কখনো, আমি তো কাউকে নিয়ে কখনো পিছে কথা বলিনি। সো এই জিনিসটা আমি আমার টিমকেও বলি যে নেভার স্পিক বিহাইন্ড এনিবডি। তোমার কিছু বলতে হয় ডিরেক্টলি বলো। আমি কিন্তু অসম্ভব ডিরেক্ট কথা বলি আমার, স্পেশালি আমার ওয়ার্কে, জি। যখন কাউকে কিছু বলতে হবে, কনস্ট্রাকটিভ ফিডব্যাক হোক, আমি খুব ডিরেক্ট কথা বলি। এটি বোধহয় আপনি আপনার মায়ের থেকে পেয়েছেন, ভালোকে ভালো বলা এবং খারাপকে খারাপ বলা। হ্যাঁ, উনি হলো মানে একদম রাইচিয়াস থাকে না একটা, যে কোনটা কি, কোনটা ঠিক, কোনটা এটা নিয়ে খুব আসলে এই যে আপনি বলছিলেন যে আপনি পিছনে কথা বলা পছন্দ করেন না, কিংবা গসিপিং পছন্দ করেন না, ব্যবহারই আসলে বংশের পরিচয়। আপনি আপনার পরিবার থেকে এমন কিছু শিক্ষা পেয়েছেন, এবং আপনার পরিবার প্রতিটি সদস্যই এক একটা ইনস্টিটিউশন। এবার সেই পরিবার নিয়ে একটু কথা বলতে চাই। আপনার বাবার কথা বলছিলেন, তিনি সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল শ্রদ্ধ মসিহ উদ্দৌলা। তার বয়স এখন 94 বছর। he was 92 when he passed away. ওকে। উনি 2024 he left us December 5th. So yes. তার কাছ থেকে তো আপনি অনেক কিছু শিখেছেন আসলে। আপনার খেলাধুলার শুরু তার হাতে, আপনার সিভিও তিনি ড্রপ করেছিলেন, আপনার জীবনে তার প্রভাব আসলে বিশাল। বাবার কথা স্মরণ করতে গিয়ে আপনার চোখ ভিজে গেছে আসলে। বাবা যেখানে আছেন তার আশীর্বাদের ছায়া কিন্তু এখন আপনার সাথে আছে। বাবা অনেক স্ট্রিক্ট ছিলেন, তাই না, যেহেতু তিনি সেনাবাহিনীতে ছিলেন? খুব আসলে উনি প্রয়াত হওয়ার পরে প্রথম বোধহয় বাবাকে নিয়ে কথা বলছি। এর আগে খুব ইজি ছিল টু টক অ্যাবাউট হিম। হ্যাঁ, উনি সেনাবাহিনীতে ছিলেন এবং খুবই স্ট্রিক্ট ফাদার ছিলেন। হি হ্যাড দ্য সফটেস্ট হার্ট, কিন্তু উপর দিয়ে খুবই স্ট্রং একটা এক্সটেরিয়ার। এবং উনি এমন একটা মানুষ ছিল, মানে ওনার লাইফটা ওয়াজ ডিফাইন্ড বাই কারেজ, কম্প্যাশন অ্যান্ড ইন্টেগ্রিটি। এই তিনটা জিনিস আমি আসলে ওনার মধ্যে দেখেছি। হ্যাঁ, অসম্ভব কারেজিয়াস ছিল উনি, দেশের জন্য তো জান দিতেই পারতো, ইজ এ সোলজার। যে কোনো মানুষ ওনার সান্নিধ্যে যদি আসতো এবং যদি বলতো আমার এই প্রবলেম, উনি সাথে সাথে দৌড়ে যেত, যেই হোক সাথে সাথে উনি দৌড়ে যাবে টু সলভ দ্যাট প্রবলেম, ওটা যাই ওনার লাগুক। এবং সেটা নিয়ে কখনো কথা বলতেন না যে আমি এটা করে দিয়েছি ওকে বা এটা করেছি। আমরা বুঝতামও না যে কিভাবে কোনটা রিজলভ হয়ে যাচ্ছে, এই ধরনের আসলে ছিলেন। আমরা যখন এই যে আমি কাজে গেছি, আমার জীবনের অনেক ধরনের চড়াই উতরাই হয়েছে, এগুলা হয়েছে। আমার আব্বা হ্যাজ অলওয়েজ বিন মাই বিগেস্ট স্ট্রেংথ,
এবং আমি আসলে ভেরি ক্লোজ, আই ইউজ টু বি ভেরি ক্লোজ টু মাই ড্যাড। হ্যাঁ, যেহেতু আপনি সবচেয়ে ছোট ছিলেন। সবচেয়ে ছোট ছিলাম, আমার একটু সাহস ছিল আব্বুর সাথে যে কথা বলতে যেতাম, একটু আব্বুকে একটু হাগ করতাম, অন্য কেউ সাহসও করতো না। সবাই নাকি আপনাকে ইউজ করতো হ্যাঁ, কিছু পাওয়ার অ্যাবসলিউটলি। জন্য। একদম আমাকে ইউজ করতো যে তুমি যাও ছোটকালে যে বাবাকে বলো বলো। একটু আইসক্রিম খাবো বা এখানে যাবো ওটা যাবো। সো আব্বু একটু আমার প্রতি একটু বোধহয় নরম ছিল এবং আমাকে আব্বু ডাকতো গুনাই বিবি, বুঝছো? ওটা হয়ে গেল গুম্বি পরে। এটা একজন নাকি রেসলার ছিল পাকিস্তানের আমলে, হ্যাঁ, ওকে। একটা মহিলা। তো আমি নাকি ওরকম ছিলাম, মানে সব কিছুতে একটা থাকে না যে এটা হবে না কেন, এটা হতেই হবে, এই টাইপের ছিলাম আর কি। তখন আব্বু আমাকে এটা বলতো। আপনার তো But, পাকিস্তানের পাঞ্জাবে জন্ম হয়েছিল। আমার খারিয়াতে জন্ম, আব্বু তখন আচ্ছা। আর্মিতে ছিলেন। তা আমাদের 3 ভাই বোনেরও ওখানে জন্ম হয়েছে, পরে আমরা চলে আসি এখানে 73-তে চলে আসি বাংলাদেশে। আর আমার বড় বোনও ওখানে জন্ম, আমার ভাইয়েরও বড় বোন তো আমার ডাক্তার, তারপর ইঞ্জিনিয়ার, আর আমি। তো সবাই আব্বুর সাথে আসলে আমরা ভেরি ক্লোজ। অ্যান্ড এখন যেহেতু উনি আমাদের মাঝে নেই, মানে প্রতিনিয়ত ওনাকে আসলে আমরা ফিল করি, মানে পরের দিকে ওনার বয়স হয়ে গেলে উনি খুব অ্যাক্টিভ ছিলেন, হ্যাঁ। আর আমাদের যত মিলাদ হতো সব উনি নিজে আসলে কন্ডাক্ট করতো, যার জন্য আব্বুর যখন আমরা মিলাদ করতে গেলাম, মানে ইট ওয়াজ জাস্ট টু মাচ। এবং এখন এটা আসলে ফিল করি আরও। আর আমি জানি উনি আছেন আমাদের সাথে, অবশ্যই। এটাই আসলে মনের জোর। এবং যা শিক্ষা দিয়েছে সেটা যাতে আমরা সেটাই। আসলে ওইটাই যাতে আমাদের বাচ্চাদেরকেও সেটা শেখাতে পারি, এটাই আসলে যেটা আমার বলছিলাম ইচ্ছা। যে ব্যবহারে বংশের পরিচয় এবং আপনার ব্যবহার, আপনাদের ব্যবহার, কথাবার্তা সবকিছুতে আসলে আপনার বাবা আছেন, মা আছেন। মাকে নিয়ে একটু শুনি, শ্রদ্ধা মমতাজ সুলতানা। জি। এবং আপনি যখন কিছু চ্যালেঞ্জ ফেস করেন তাকে গিয়ে বললে তিনি কোনো পাত্তা দেন না। তিনি একদম বলেন, ঠিক। "ইউ উইল ফেস ইট, আই নো।" হ্যাঁ, মানে আমি আম্মুকে মাঝে মাঝে, মানে বাই দ্য ওয়ে শি ইজ হোয়াট, শি ইজ 82 নাও, হ্যাঁ। ওকে। এভরি ডে, মানে উইকে যতদিন 5 দিন উনি স্কুল, যে বিউটিফুল মাইন্ড, যেটা Yes. স্পেশাল চিলড্রেনদের স্কুল, তার আগে তো স্কলাস্টিকা ছিলেন। তার আগে উনি অনেক বছর স্কলাস্টিকায় ছিলেন, ম্যানেজমেন্টে ছিলেন। তো আহ, উনি এখনও প্রত্যেক দিন সকালে 6টার সময় ঘুম থেকে উঠে উনি প্রবলি ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ান্স টু রিচ স্কুল, হ্যাঁ। মানে এরকম আমি ডেডিকেটেড মানুষ আমার লাইফে দেখি নাই, হ্যাঁ। তো এটা হচ্ছে আম্মুর ডিসিপ্লিন অ্যান্ড আম্মুর যে কমিটমেন্ট, সেটা আমি দেখি। আরেকটা হলো যে উনি কিন্তু আমাদের 3 ভাই বোনকে, মানে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে, আমার বিয়ে হলো কত 1994-এ, আমার বিয়ে হয়ে যাওয়ার পরে উনি আরও 3টা মাস্টার্স কমপ্লিট করলো এবং এমএড বিএর উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওয়াও। হ্যাঁ। তারপরে ফিলসফি আর একটা ইংলিশ, এগুলাতে উনি আর কি মাস্টার্স কমপ্লিট করেছে, করে মানে শি ইজ ইনটু এই ধরনের মানে এডুকেশন অ্যান্ড এগুলা, কিন্তু এত কোয়াইটলি উনি করেন, বুঝিও না। ওদিকে রান্না করছেন, ওদিকে আমাদের টেক কেয়ার করছে, ওদিকে আমার আব্বা, আর এদিকে এগুলা করছেন। অ্যান্ড শি ইজ অলসো ভেরি ক্রিয়েটিভ বিকজ শি অলসো কামস ফ্রম আ ফ্যামিলি যেখানে আমার মামা আর্টিস্ট ছিলেন, আমার খালা কিন্তু খুব সুন্দর পুতুল, বিসিকের উনি ডিরেক্টর ছিলেন। খালার নাম কি? সখিনা ওনার নাম ছিল, হ্যাঁ। তো সুন্দর পুতুল বানাতেন, হ্যাঁ, এই ধরুন ক্রিয়েটিভ ইয়ে ছিল। তো আমার আম্মাও খুব সুন্দর, মানে আলপনা করা, সবসময় সবার বিয়ে তো আগেকার দিনে আমরা নিজেরা জি। করতাম না, সাজাতাম, আম্মু এগুলো করতো। তো ওই দিকে আসলে আছে। সবচেয়ে যেটা আমি আমার মা থেকে শিখেছি সেটা হলো যে কোনো কিছুতে ভয় না পাওয়া, আর কোনো প্রবলেম বা কোনো কিছু আসলে আমার মা কখনো বলে আহারে কি হবে, বা তুমি কেয়ারফুল থেকো, বা তুমি এটা করো না, আমি কখনো শুনিনি। আমার মা থেকেও শুনিনি, আমার বাবা থেকেও কখনো শুনিনি। বাহ। আমার মনে হয় এই যে একটা ফ্রিডম দিয়েছিল আমাদেরকে, যে ইন্ডিপেন্ডেন্সটা আমাদেরকে দিয়েছিল ছোটকাল থেকে, সবাইকে, আমাদের 3 ভাই বোনকে ইকুয়ালি, মানে ছেলে মেয়ে বলে কোনো ইয়ে নাই। এটা আসলে হ্যাজ রিয়েলি মেড আস ভেরি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্ট্রং, একদম। হ্যাঁ। আমার মনে হয় ওই জায়গাটাতে মনে হয় যে আমাদেরকে খুব হেল্প করেছে। ভয় ছিল না, একটু ফিয়ারলেস আর কি একটা অ্যাটিটিউড আছে। মাই তো আপনাকে নাচের স্কুলে ভর্তি করেছিলেন যতদূর আমি হ্যাঁ, আমার জানি। মাও নাচ করতো আগে, ও মাই হ্যাঁ। গড। তো তারপরে আমার মা আমাকে ছোটকালে, এটা কিভাবে জানলে তুমি? আমি জানি আপনি বিটিভিতেও নাচ করতেন এবং ক্লাস Oh my 5-6 God! পর্যন্ত আপনি নাচ ও করতেন। মাই গড, এটা অনেকেই জানে না। দ্যাটস রাইট, বিটিভিতে নাচ করতাম। তো হ্যাঁ, আর আমার বোনকে গানে দিয়েছিল, ওকে। তো আমি নাচ করতাম। অ্যান্ড
আম্মু সাজিয়ে দিত, এ করতো, অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড তখনকার সময়। বড় বোনের কথা বলছিলেন ডক্টর রোমানা দৌলা, জি, জি। এবং ভাই হচ্ছে ফাহিম দৌলা। জি। হ্যাঁ, তিনি তো ইঞ্জিনিয়ার। জি। ওকে। তো বড় বোন রুমানা দৌলা, ও হচ্ছে, ও কিন্তু আসলে শি ওয়াজ আ পিডিয়াট্রিশিয়ান, যেটা বাচ্চাদের ডক্টর বলা হয়, সেটাতে ওর স্পেশালাইজেশন। পরে কিন্তু আসলে এটাকে নিয়ে গেল, নাও শি ইজ আ প্যালিয়েটিভ স্পেশালিস্ট। ওকে। মানে এন্ড অফ লাইফ যারা আছে তাদের টেক কেয়ার করা, তাদের পেন ম্যানেজমেন্ট, তাদের আসলে এন্ড অফ লাইফের যাতে জার্নিটা ইজি হয় বাহ। সেটা। সো বিগিনিং অফ লাইফ, বাচ্চা হওয়া থেকে শুরু করে এন্ড অফ লাইফ, ইটস আ গ্রেট জার্নি ফর হার। এবং ও এত ডেডিকেশন দিয়ে আসলে এই কাজটা করে। ও বলে যে যখন কোনো ফ্যামিলিতে এই ধরনের হয়, ধরো ক্যান্সার পেশেন্ট বা এলিং কেউ, তখন কিন্তু শুধু যে পেশেন্টকে তুমি দেখবে তা কিন্তু না, যারা ফ্যামিলি মেম্বার্সরা থাকে, যারা কেয়ার গিভার থাকে, তাদেরও কিন্তু আসলে অনেক কাউন্সিলিংয়ের দরকার অনেক হয়। দরকার। হ্যাঁ, তো সেই জিনিসটা শি ডাজ ইট ভেরি ওয়েল। খুব ভালো তিনি কোথায় support। আছেন? উনি ওর আলাদা একটা প্যালিয়েটিভ ফাউন্ডেশন আছে, উনি এশিয়াতেও কাজ করছেন, আবার অ্যাট দ্য সেম টাইম উনি ইউনাইটেডে ছিলেন কনসালটেন্ট Okay, হিসাবে ফর okay. সাম টাইম। তো আপনার দাদাকে নিয়ে একটু শুনি। খান বাহাদুর উপাধি পেয়েছিলেন তিনি ফরিদপুর থেকে, এবং জি। মোহাম্মদ ইসমাইল, এবং তাকে দেখেই নাকি আপনি উকিল হবার একটা স্বপ্ন দেখতেন ছোটবেলায়। হ্যাঁ, মানে ভাই, আমি ভাই বলি আমার দাদাকে। Okay. দাদা ভাই দাদা থেকে ভাই। ভাই ভাই হয়ে গেছে, সবাই আমরা এটা ডাকি। তো ছোটকাল দেখতাম, মানে হি ওয়াজ অ্যাকচুয়ালি আমার মানে আব্বুর মতো আর কি, মানে ভেরি স্ট্রিক্ট ডিসিপ্লিন। আর উনি আমাদেরকে দেখলেই হামদ আর নাথ শিখাতো, এবং আমাদেরকে ওই যে গলায় হাত দিয়ে সব বাচ্চাদেরকে এরকম করে এক ঘর থেকে আরেক ঘরে যাও, এই পড়তে পড়তে হামদ আর নাথ, এগুলা নামাজ পড়া থেকে শুরু করে এগুলা। আর টেবলস মানে নামতা, Okay. নামতা শেখা। আর ডিকশনারি নিয়ে আসতো, ডিকশনারি নিয়ে এসে এরকম করে খুলে একটা এরকম করে আঙ্গুল দিয়ে বলতো, হ্যাঁ বলো এটার মিনিংটা বলো। তা আমরা জানি না, তখন ডিকশনারি আমাদের হাতে দিয়ে বলতো, খুঁজে বের করো এটার মিনিংটা কি। সো উই লার্ন হাউ টু চেক ফর। আগে তো ডিকশনারিতে আমরা সব Dictionary, দেখতাম না right, মিনিংগুলা, একদম। ওই যে এবিসিডি করে জি, জি, কিভাবে জি। করে দেখতে হয়, ওই ছোটকাল থেকে ওগুলা বসে বসে তখন দেখতাম। আর ভাইয়ের সামনে গেলে আমরা নামটা মুখস্থ করে যেতাম। পরে ওটা আমার চাচাও এটা করতো, আনিসুদ্দৌলা যে চাচা, উনিও এটা করতো আমাদের সাথে। ম্যাথ প্রবলেম রিজলভ করো, সলভ করো, আমি এই শুনেছি যে জিনিসগুলো। চাচা আপনাদের একদম দৌড়ে গিয়ে আসলে এখান থেকে হ্যাঁ সেখানে হ্যাঁ, দৌড়ে গিয়ে আমরা কি করব, মানুষজন স্প্রিন্ট করে না, খেলে না, যে কে আগে যায় সেটা না, ওইখানে যেয়ে তোমার ম্যাথ প্রবলেম সলভ করতে হবে, তারপরে তুমি ফেরত আসবে, মানে দ্যাট ওয়াজ দ্য গেম আর কি আমাদের ইয়েতে। তো এগুলা করতেন। তো ভাইয়ের থেকে, ওই ভাই করতো কি, প্রত্যেক থার্সডেতে উনি কোর্ট থেকে ফেরত আসার পরে ওনার 7 ছেলে মেয়ে, মানে আমার 4 ফুপু আর 3 ভাই, আমার চাচারা 2 জন আর আমার আব্বা। জি। তো ওনাদের সবার বাসায় বাসায় উনি বাস্কেট অফ ফ্রুটস নিয়ে যেত, এবং বুঝে বুঝে যে কার কোন ফ্রুটটা দরকার, কার আমলকি দরকার, কার এটা দরকার, এভাবে করে ফ্রুট বাস্কেট সবার বাসায় উনি নিয়ে আসতো। একটা আচকান পরতেন, ওই যে ওকে। শেরওয়ানির মতো কালো রঙের, আর উইথ ক্যাপ। তো ভাইয়ের সাথে আসলে অনেক আমাদের এরকম মেমোরি আছে। অ্যান্ড যেটা আমি শুনেছি, ছোটোকালে তো অত বুঝিনি, যে হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট ওরেটর। মানে উনি যখন ডেলিবারেশন দিতেন কোর্টে, যখন উনি কোনো কেস নিয়ে যেতেন, সবাই নাকি দাঁড়িয়ে শুনতেন ওনার কথা। এটা আমাকে অনেক অন্যান্য যারা মুরব্বীরা আমাকে এসে এসে বলতে, তুমি কি জানো তোমার দাদা এরকম ছিল? আমি যে না, আসলে আমি শুনেছি, বাট দাদাকে আমরা তো ওভাবে করে দেখিনি। তো আমাদের চাচাদের মধ্যে আমার ছোট চাচা ইজ আ ভেরি গুড স্পিকার, উনি খুব সুন্দর কথা বলেন আর কি। আসাফুদ্দৌলা। হ্যাঁ হ্যাঁ, জি। আসাফুদ্দৌলা, উনি তো হ্যাঁ। একজন কবিও। জি মানে, জি, উনি লেখেন, উনি পোয়েট্রির ওনার বই আছে, এমনিও বুকস লিখেছেন। উনি কোরআনও কিন্তু ইয়ে করেছেন, আই ডোন্ট নো ইফ ইউ নো, ট্রান্সলিটারেশন যেটা আর কি উনি করেছে, ট্রান্সলেশন বাংলায় আর কি। জি। তারপরে গানও তো করেছেন। অ্যান্ড হি ওয়াজ অলসো আ গ্রেট সুইমার, সুইমিংয়ে চ্যাম্পিয়ন ছিল। গানের কথা যেহেতু এলো, আমরা আপনার ফুপুর কথা তো অবশ্যই জানতে চাই। কিংবদন্তি ফিরোজা বেগম, হ্যাঁ, হ্যাঁ। আমাদের সবার খুব প্রিয়। তাকে কিভাবে দেখেছেন? ফুপুকে আমি ক্লোজলি দেখেছিলাম, এবং ওনার থেকে ডিভোশন জিনিসটা কি সেটা শিখেছি। ওকে। ডিভোশন টুয়ার্ডস মিউজিক, ডিভোশন টুয়ার্ডস পিপল দ্যাট শি লাভড। এবং আমরা এতজন ওনার নিস অ্যান্ড নেফিউজ, তুমি জানো, যখন ফুপু ছিল আমাদের ফ্যামিলিতে ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ান্স যে অনেক দেশে তখনকার সময় ট্রাভেল করেছেন, বিকজ ওনার অনেক প্রোগ্রামস হতো বিভিন্ন দেশে।
যেখানেই যাবে কিছু না কিছু নিয়ে আসবে সবার জন্য। ওনার সুটকেস খোলা মানে হলো যে সবার জন্য একটা করে গিফট আছে। শি ওয়াজ লাইক দ্যাট। এবং নিজের ধরো উনি অনেক সুন্দর ওই মালার মতো আংটি আর শাড়ি খুব সুন্দর হোয়াইট সবসময় পরতো, অফ হোয়াইট এরকম গিফট দিত আমাদেরকে, তুই এটা নে এটা নে, অনেক কিছু শিখিয়েছে আমাকে। হ্যাঁ, গানের ব্যাপারে আমি বলবো যে গান তো আসলে এখন আমি যখন গান শুনি লিরিক্সগুলো যে কোথা থেকে আমার মাইন্ডে আসে আমি নিজেও জানি না, বিকজ আই নেভার রিয়েলি রেড থ্রু দ্য লিরিক্স অর এনিথিং। ছোটোকাল থেকে শুনতে শুনতে তখন তো ওই যে এলপিগুলা ছিল, জি, জি। পরে ক্যাসেট আসলো, সিডি আসলো, তো ওগুলাতে শুনতে শুনতে আসলে কানে যেটা হয় না বাজতে বাজতে আসলে চলে আসে। তো ওই ফুপুর ওই গানের মধ্যে যে ডেপথটা ছিল, তাই না, যখন একটা একদম, প্যাথোস যে একটা দুঃখের গান গেতেন তখন মনে হচ্ছে যে আসলেই উনি কাঁদছেন, ওই গানের একদম। মধ্যে ওই ভাবটা আসতো। তো অ্যামেজিং, মানে সেটা বোধহয় ডিভোশনের কারণে। ডিভোশনের কারণে অ্যাবসলিউটলি। বাহ! উনি কিন্তু খুব ভালো কুক ছিলেন, খুব ভালো রান্না করতেন। ওকে। হ্যাঁ, স্পেশালি সবজি টবজি এগুলা নিয়ে খুব সুন্দর রান্না বাহ! করতেন। আপনার বাবাও কি গান করতেন? আমার বাবা খুব সুন্দর গান করতেন, জগন্নাথ মিত্রের অনেক গান। বাবার সাথে আমি প্রায় বাসায় কিন্তু বাবাকে এনে আমরা এরকম জ্যামিং করতাম, ইন দ্য সেন্স আমার তো কিবোর্ডিস্ট মাঝে মাঝে জি, আসে, জি। তো আসলে আমি আব্বুকে, তারপর আমার বোন, অনেক সময় আমার ভাই সিঙ্গাপুরে থাকে, ও ওখানেই সেটেলড। হুম, হুম। তো ও আসে যখন, তখন আমার বাসায় আমরা এরকম করে গানের ইয়ে করতাম। অ্যান্ড ফ্যামিলির মধ্যেও যখন আমরা একসাথে হই, আমার আরেকটা চাচাতো বোন আছে, ও গান গায়, সুস্মিতা। আনিস চাচা কিন্তু খুব সুস্মিতা ভালো আনিস। গান গায়। ওকে। আসফ চাচা তো গান গায় ভালো, তো আসলে সঙ্গীত ভালো গান ময় গায়। হ্যাঁ, মানে পরিবেশে কখনো আপনারা ওরকম করে হয়তো যান। পার্সু করে নাই মিউজিক ইয়েতে, বাট দে আর গুড সিঙ্গার্স। সেটা আপনার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ও মাই কারণ গড, নো আপনার নো। সম্পর্কে আমি শুনেছি আপনি শ্রদ্ধেয় রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে গান শিখেছেন। হ্যাঁ, এবং পাশাপাশি একটি মিশ্র অ্যালবাম ছিল যাবে যদি চল। সেখানে প্রথম আপনার ২ টা গান প্রথম আমার আমি রেকর্ডিং। শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এক্স্যাক্টলি, আপনি যেটা বলছিলেন যে কিবোর্ডিস্ট আসে, শুক্র শনিবার আপনি গান শেখেন এবং কারেক্ট। আপনি হ্যাঁ ক্লাসিক্যাল, রবীন্দ্র, নজরুল হ্যাঁ, আপনি শিখেছেন। গানটা না গজলও আহ, শিখেছেন আপনি। হ্যাঁ রোমান, গানটা আসলে অনেক অনেক গজল আমার খুব ফেভারিট আছে। গানটা না আমি আমার জন্য করি কি, ইটস লাইক আ ওয়ে অফ ভেন্টিং আউট, বুঝছো? ওই যে আমার যখন স্ট্রেস হয় বা এটা হয়, তখন আমি আমার পছন্দের যত গান আছে সেগুলো আমি গাই, এবং আমার ওই কিবোর্ডিস্ট আসে, ওর সাথে বসে বসে আমি নিজে নিজে তুলি, অ্যান্ড ওগুলাই প্র্যাকটিস করতে থাকি, গেতে থাকি, তারপরে বুঝি কোন জায়গাটায় কোন কাজটা করতে হবে, এগুলা এইভাবে করেই কিন্তু আমার শেখা। বন্যা আপার কাছে শিখেছিলাম, ২ বছর শিখেছিলাম। তারপরে আরও কিছু আমার বাসায় এসে নজরুল গীতি বা ক্লাসিক্যাল শেখাবার জন্য কয়েক বছর এসছিল, অনেকে আমাকে শিখিয়েছে। বাট হয় কি, কাজের চাপে না আমি যে কন্টিনিউয়াসলি একটা চর্চা করব, কারণ এটা আসলে রেওয়াজ ছাড়া কিন্তু ইউ কান্ট মেনটেন ইউর ভয়েস। একটু নমুনাটা দেখে মানে কথার মাঝে এখন একটা গান আমার শুনতে ইচ্ছা করছে, কারণ আপনি বলেন একটা স্ট্রেসের জন্য আপনি ভেন্ট আউট করবার জন্য আপনি গান করেন। আমি এবার একটু কথা মাঝখানে ব্রেক দেওয়ার জন্য একটু গান শুনতে চাই, Oh কারণ my আপনার God! কণ্ঠে আমি অনেক গান শুনেছি বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু সরাসরি কখনো শুনিনি। প্লিজ। রোমান, কি একটা স্পটে ফেলে দিলে আমাকে। আমি বলছি আজকে আমি কথাই বলতে না, আসছি যেহেতু কোনো। ফুপুর কথা এলো, আমরা কি নজরুল সঙ্গীত শুনবো কোনো একটা? নজরুল গীতি, হ্যাঁ অফকোর্স গেতে পারি। আম, একটা খুব সুন্দর নজরুল গীতি, সেটা ফুপুরই গলায় আসলে আমি শুনেছি প্রথম, এবং ওটার আমি হয়তো 2 লাইন গেতে পারি। জি। আম, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়ায়ে রহিনু এ পারে, তুমি ও পারে ভাসালে ভেলা, মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা। আর না, দ্যাটস ইট। আর কথা বলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আপনি গানটি শেষ করেন। অনেকদিন পরে গান গেলাম এটা। আরেকটি গান শুনবো শেষে। ও মাই গড,
এবার প্রিপেয়ার্ডে একটু আসা উচিত ছিল। এবার হ্যাঁ, একটু মামাকে নিয়ে শুনি, হ্যাঁ। কারণ তিনি আরেকজন কিংবদন্তি শিল্পী কামরুল হাসান এবং বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পী, বিখ্যাত শিল্পী। তাকে কিভাবে দেখেছেন? মামা আসলে কত 88 এ বোধহয় উনি পাস্ট অ্যাওয়ে। তো তার জি। আগে আমি তখন ছোট ছিলাম। বাট মামাকে আমি দেখেছি ওনার বাসায়। বড় বড় ক্যানভাস ছিল, চারিদিকে রং ছড়ানো। আমার যে স্মৃতিটা আর কি, অনেক আলো আসছে রুমের মধ্যে, সূর্যের আলো, এবং সেখানে উনি রং মানে এরকম স্ট্রোক করে উনি যে পেন্টিংগুলো করতো। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতাম, উনি যেখানেই বসতেন ছোট ছোট তখন ম্যাচ বক্স যেগুলো থাকতো, বা মনে করো সিগারেটের যে বক্সগুলো, বা কার্ডের পিছনে মানে অসংখ্য ওনার ছোট ছোট স্কেচেস আছে, সেগুলো কি বিউটিফুল এখনো স্কেচেস। সংগ্রহে আছে? হ্যাঁ, আছে, ওনার মেয়ের বাহ! কাছে আছে। বাহ! তো এগুলো ছোট ছোট সব মিনিয়েচার একদম ইয়ে। তো উনি যেখানেই বসতেন ছোট করে ওই, ওটাকে তো স্ক্রিবল বলা যায় না, জি। ওখানে ছোট করে আর্ট করতেন, স্কেচ করতেন, এগুলো করতেন। এগুলো অনেকগুলো এখনো আছে। আমার ওনার সবচেয়ে ভাল লাগে ওনার যে যে এক স্ট্রোকের মধ্যে যে আঁকতেন উনি, সেগুলো আমার সবচেয়ে ফেভারিট। সো বাহ! আমি কিছু আমার কালেকশনে এবং আপনার রাখতে বাড়িতে পেরেছি। আমি শুনেছি যে অধিকাংশ পেইন্টিং হ্যাঁ, আপনার কামরুল মামার। হাসানের, হ্যাঁ, অফ বাহ! কোর্স মাই ফেভারিট। আপনার কাজিনদের সম্পর্কে একটু শুনি। হ্যাঁ, বিখ্যাত যাদেরকে আমরা চিনি, হ্যাঁ। শাফিন আহমেদ আমাদের ছেড়ে চলে গেছেন, হামিন আহমেদ আছেন। তাদের সাথে আপনার বন্ডিং? আম, যেটা আমি বলছিলাম, ছোটকালে যেহেতু আমরা আসলে একসাথে বড় হয়েছি, ইন দ্য সেন্স আমরা খুব ক্লোজ কাজিনস গ্রুপ ছিলাম, এখনও আছি। আহ, কিন্তু এই যে আমাদের এই কাজিন গ্রুপের থেকে এই যে শাফিন ভাই যে হঠাৎ করে উনি চলে গেলেন, এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। হ্যাঁ, আম, উনি কিন্তু অনেক ফিট ছিলেন। জি। হ্যাঁ, বাট দেখেন ওনার যে আসলে যে জায়গাতে উনি সবচেয়ে খুশি হতেন, সেটা হলো হাতে গিটার আর গান। উনি কিন্তু সেই স্টেজেই কিন্তু উনি আসলে কোলাপস চলে করলেন। গেছে। হ্যাঁ, এবং তখনই তাকে ডিরেক্ট নিয়ে যাওয়া হলো হসপিটালে ভার্জিনিয়াতে। জি। সেখানে পরে আমাদের কাছে কল আসলো, পরে আমার বোন গেলেন। তো শাফিন আহমেদের সাথে আমার একটা স্পেশাল রিলেশনশিপ। একটা তো উনি আমার ফুফাতো ভাই, আরেকটা হলে কিন্তু আমার দুলা ভাইও ছিলেন। ওকে। হ্যাঁ, তা আমার বড় বোনের হাজব্যান্ড ছিলেন। তো আমার যে নেফিউ অ্যান্ড নিস যারা রাকিন অ্যান্ড রানি, ওনার দুই ছেলে মেয়ে, ওটা কিন্তু আমার বোনের সাথে যখন বিয়ে ছিলেন তখন আর কি আমার দুই মানে নিস অ্যান্ড নেফিউরা আছে। আম, তো দুলাভাই হিসাবেও একটা স্পেশাল বন্ডিং, ভাই হিসাবে একটা স্পেশাল বন্ডিং, অ্যান্ড অফকোর্স আমরা মানে টিল দ্য লাস্ট ডেট উই ওয়ার ভেরি ক্লোজ ইন দ্য সেন্স আমরা অনেক উনি না অনেক এনার্জি, তারপরে পজিটিভ থিঙ্কিং, পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, এগুলা নিয়ে কিন্তু খুব স্টাডি করতো। তো ওইটা পরের দিকে আমার সাথে ওনার এগুলা নিয়ে অনেক আলাপ আলোচনা হতো। হি ওয়াজ ভেরি পজিটিভ ইন দ্য সেন্স, উনি কিন্তু একটু চুপচাপ ছিলেন, জি। উনি কিন্তু অত কথা জি। বলতেন না। হ্যাঁ, বাট এগুলা নিয়ে উনি খুব চিন্তা করতেন এবং এগুলা নিয়ে আলাপ করতে খুব পছন্দ করতেন, এবং সেটাতে আমিও ওনার সাথে বেশ অনেক কিছুতে আসলে আই ফেল্ট যে অনেক ডেপথে উনি যেতেন, অ্যান্ড ইউজ টু থিঙ্ক অফ অল দিস, যে সাবকনশিয়াস মাইন্ড কীভাবে করে একটা রিয়ালিটি আসলে তৈরি করতে পারে উইথ ইয়োর থটস, ওকে। ইউনো। একটা বই আছে, দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, আমি জোসেফ শুনেছি। মার্ফি, ওর বইটা, এটা ওয়ান অফ মাই ফেভারিট বুকস, অ্যান্ড সেটা আমি তোমাকে একটা কপি দিব। প্লিজ, হ্যাঁ, প্লিজ। আইল গিভ ইউ দ্যাট বুক। শুনেই আসলে অ্যান্ড পড়তে ইচ্ছা হ্যাঁ, হচ্ছে। ওটা পড়ো, এত সুন্দর ইয়েটা, যে নিজের থটসটা আসলে কিভাবে একটা মানুষের জীবনের মানে যেটা এক্সটার্নাল সেটা কিন্তু আসলে ইন্টারনালি হয়ে গেছে, সেটা এখন এটা রূপ নিচ্ছে এক্সটার্নালি। দিস বাহ! ইজ হোয়াট ইউ রিয়েলাইজ, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড, ইউ বাহ! নো। চমৎকার। সো আপনার চাচাতো ভাইয়ের বউয়ের সাথে আমার এখানে আসবার আগে কথা ঈশিতা। হয়েছে। রোমানা হ্যাঁ, রশিদ ঈশিতা আমাদের হ্যাঁ, আরেকজন প্রিয় মুখ। তো হ্যাঁ, তিনি বলছিলেন যে ২৪ বছর ধরে হুম, আপুকে চিনি। হ্যাঁ, তিনি হচ্ছেন, আমি তার মেসেজটা পড়ছি। হ্যাঁ, তিনি হচ্ছেন আমার দেখা মোস্ট এলিগেন্ট, ট্যালেন্টেড মানুষ, হ্যাঁ। a wonderful mother, great daughter, and a very responsible, loving sister. ও হাউ সুইট! ঈশিতা যে কি লক্ষ্মী একটা মেয়ে। দেখো ও কত ছোট বয়স থেকে ও কিন্তু অনেক অনেক নাম করেছে। অফকোর্স শি ইজ মাল্টি ট্যালেন্টেড, হ্যাঁ, সেটা তো আর বলা রাখে না। বাট তারপরে আমি ওর মধ্যে এতটুকু কখনো অহংকার দেখিনি, এতটুকু কখনো নিজেকে নিয়ে কিছু বলা
আমি কখনো দেখিনি, এত বছর ধরে ওকে আমি চিনি। হ্যাঁ, ও ওর মতো ওর যে জায়গাটা সেটাই, শি ইজ অ্যান এক্সেলেন্ট মাদার অ্যাজ ওয়েল। হ্যাঁ, ওর দুটো বাচ্চাকে খুব সুন্দর করে ও বড় করছে। এবং আমার ভাইয়ের সাথেও যে ওর যে সম্পর্কটা আমার খুব ভাল লাগে, দে আর লাইক ভেরি গুড ফ্রেন্ডস। অ্যান্ড থাকে না, ইটস লাইক আ ওয়ান ফোর্স, Yeah. বুঝাই যায়, ইউনিটিটা খুব ভালো আছে। সো আই রিয়েলি লাইক ঈশিতা, অ্যান্ড আমি দেখেছি ওর ইন্টারভিউটাও পড়েছি। Podcast. হ্যাঁ হ্যাঁ, পডকাস্ট, হ্যাঁ বাহ। দেখেছি। এবার আপনার পশু প্রেম নিয়ে একটু শুনি। পশু পাখির প্রতি আপনার একটা ভালো লাগা ছোটবেলা থেকেই আছে। আমি জানি যে ছোটবেলা থেকে একদম আপনার গরুর নাম ছিল টিনটিন, তো কুকুরের নাম ছিল সফটি সিল্কি, ও মাই গড, তুমি কোথা থেকে এত ইনফরমেশন পেলা? আমার এবং এখন আপনার জানতে বাঘ হবে। শাবকও ছিল আর কি। হ্যাঁ, সেটা কিভাবে পেয়েছিলেন? সো আই হ্যাভ হ্যাড অ্যাকচুয়ালি অনেক পেটস। আমার খরগোশও ছিল, হ্যাঁ, এবং হাঁস, মুরগি, হাঁস, ছাগল। মুরগি, ছাগল, হ্যাঁ এগুলো ছিল। গরু যেটা টিন ছিল। তো এবং আমার অনেক ডগস, মানে অনেক ডগস মানে অ্যাট আ টাইম না, বা Okay. মনে করো অ্যাট আ টাইম 2টা ছিল, তারপরে আবার 2টা ছিল, এরকম করে। এখন আমার কারেন্টলি একটা আছে। মেসি? মেসি মারা গেছে। ওহো। হ্যাঁ, মেসি 2 বছর আগে হি পাস্ট অ্যাওয়ে। বাট এখন আছে এখন আছে শিটজু। হ্যাঁ, এটা মেসি দ্য আমি ভেবেছিলাম pet. আপনি এখন নেইমারের কথা বলবেন। না না, এখন হচ্ছে শিটজু Okay. আমার পেট। আর ওর নাম হলো কিউপিড। ওকে, বুঝছো তো, লাভ লাভ স্প্রেড করে আর কি, ওকে। কিউপিড। অ্যান্ড মানে দ্য লাভলিয়েস্ট পেট বলবো। কিউপিড আমার আসলে বেশি টাইম পেয়েছে, অন্যরা আমার অত টাইম পাইনি, আমি এত কাজে ব্যস্ত থাকতাম, অত টাইম পাই। ছোটোকালে যেগুলো ছিল টিনটিন আর ওরা পেয়েছে। তো আমার আব্বা ছিল তখন ওই যে SZML আর্মির, হ্যাঁ, তো উনি তখন ওই নারায়ণগঞ্জ আর ওই খুলনা ওই এসব এরিয়াগুলোতে উনি দেখতেন। তো তখন উনি সি ট্রাক বলে একটা আছে আর্মিদের, সিতে ইয়ে করে, তো ওটা করে যাচ্ছিল, তখন দেখে একটা লগে উপর ভেসে আসছে একটা ছোট লায়ন কাব, Okay. বুঝছো, একটা ছোট বাঘের বাচ্চা আর কি। তো তখনকার সময় তখন আব্বু ওটাকে নিয়ে আসে, কারণ তখন কি করবে, ভাসছিল আর কি, মানে হারিয়ে গেছে আর কি, সে নদীতে ভাসছে। তখন আব্বুটা বাসায় নিয়ে আসে। বাসায় আমি তো অলরেডি পেটের জন্য পাগল ছিলাম, তো ওই ছোট কাপটাকে তখন আমরা পালি কিছুদিন, হ্যাঁ। এবং তখন ওকে ওই ওর বটলে মিল্ক দেওয়া হতো। বিশ্বাস করো, ওর হাতগুলা, হাত মানে কি পজ আর কি, তো এর নেইলসগুলো এরকম করে বের হয়ে আসতো। আই নেভার সিন, আমার কাছে আমার কখনো ক্যাট ছিল না, হ্যাঁ, so আমি জানতাম না আসলে যে কীভাবে এ হয়। আর ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট, বিকজ ওকে আমার ডগস যখন স্নিফ করতো, জি। স্নিফ করে আস্তে করে পিছাতো, বুঝতো যে এটা একটা ডিফারেন্ট ব্রিড। হ্যাঁ, বিকজ থাকে না, আফটার অল টাইগার কাব, হ্যাঁ। Yeah. তো তারপর আস্তে আস্তে করে আমাদের সাথে আসলে ফ্রেন্ডলি হওয়া শুরু করলো, ছোট বাচ্চাকে। তারপর ওটাকে জুতে দেওয়া হয়েছে, বিকজ আমরা তো এটা রাখতে পারি না। এবং তখন আমরা রিয়াদেও চলে গেলাম, আমার আবার পোস্টিং হলো সৌদি আরবে, অ্যাজ এ ডিফেন্স অ্যাটাশে উনি তখন পোস্টেড ছিল। তো আমিও তখন ওখানে চলে গেলাম, তখন আমি কত 13 বা 14 ছিলাম। তো তখন ওকে আমরা জুতে রেখে গেলাম, বাট জানো আমাদের কাছে ভালো ছিল, জুতে রাখার 1 বছর পরে পাস্ট হয়ে, যেটা হয়, মানে ওরা তখন আসলে ওই কেজের ওভাবে বন্দি থাকাটা আসলে হয়তো নিতে পছন্দ করে না, পারেনি, মানিয়ে হ্যাঁ, নিতে পারেনি। মানিয়ে নিতে পারেনি। পরের দিকে নাকি সে একটু ফেরোসিয়াস হয়ে গেছিলো ভিতরে। Okay. তো দ্যাট ওয়াজ মাই স্টোরি। বাট পেটদেরকে আমি বলবো যে ইটস আ ব্লেসিং ফর আস, স্পেশালি ডগসরা মানে এত লয়াল হয়। এবং কি বলবো, আমি এখন বাসায় যখন যাই, আমি জানি যে একটা মানুষ আমার জন্য অপেক্ষা করছে, মানুষ, কারণ ও আসলে ইজ অ্যানাদার আমার চাইল্ডের মতো। বাহ। তো ও অপেক্ষা করে, আমি যাওয়ার সাথে সাথে সে তার ফেভারিট টয়টা ওর খুঁজে বের করতে হবে, ওইটা নিয়ে সে এখন আমার সাথে খেলবে। সো আই হ্যাভ টু গিভ হিম অ্যাটলিস্ট half an hour to 1 hour ওর সাথে খেলে দুলে, তারপর আমি আমার যা কাজ আমি সেটা করি। সো দ্যাটস মাই বাহ, এভরিডে রুটিন। চমৎকার। হ্যাঁ। আর আপনার ছেলের তো একটা প্রেম আছে সাপের সাথে। ও আল্লাহ, ক্যান ইউ ইমাজিন? হাউ কাম? মানে বল পাইথন, পাইথন এটাকে বলে, বল পাইথন। ইটস লাইক হোয়াইটের মধ্যে ব্রাউন একটা প্যাটার্ন। ও সবসময় একটু মানে এই ধরনের Different. এক্সোটিক ইয়েগুলাতে তার আর কি ইন্টারেস্ট। ওকে। তো হঠাৎ আমাকে একদিন ফোন দিয়ে ভিডিও কলে, ও যখন কানাডায় পড়ছে, তখন বোধহয় ও 2nd ইয়ারে পড়ছিল, হঠাৎ কল করে যে মা আই গট সামথিং। আচ্ছা, হোয়াট ডিড ইউ গেট? আমি দেখি ওর এখানে ঘাট থেকে একটা সাপের মাথা। আচ্ছা বলো কীরকম লাগে? আমি তো ওটা দেখেই মানে আমি আর দেখতে চাই না। আমি বলছি হোয়াট ইজ দিস? বলে মা ইটস জাস্ট আ পেট অ্যান্ড অল দ্যাট।
ওর খুব ইন্টারেস্ট, ও বাসার মধ্যে ওটা রাখলো, ওটা পাললো কয়েক বছর। ও যতদিন ছিল আমি যাইনি কানাডায়। আচ্ছা, আমি এটা দেখতেও পারবো না, আমি এটা ছুঁতেও পারবো না। পরেও আবার ডাকলিং নিয়ে আসছিল, ওকে। হাঁসের বাচ্চা ছোট ছোট দুইটা। তো এখন বুঝো তো, মানে স্নেক আর ওদিকে হাঁসের তো তারপরে ওটা করে পরে হি ডিসাইডেড যে না, এখন ইটস বিকামিং ডেঞ্জারাস টু কিপ আ স্নেক ইন দ্য হাউস। ওকে। পরে আবার একটা ক্যাট কিটেনও এনেছিল, ওকে। একটা ও পেটের জন্য খুব আর বাহ, কি। চমৎকার। তো তারপরে স্নেকটাকে দিয়ে দিল, সো থ্যাংক গড। তারপরে আমি এভরি ইয়ারে যাই টু ওকে। কানাডা, and I stay with him, so no issues. ওকে। হ্যাঁ। তো আপনার পড়াশোনা নিয়ে একটু জানতে চাই। আপনি বলছিলেন যে রিয়াদে গেলেন এবং সেখানে আপনি এসএসসি করেছিলেন 10 স্ট্যান্ডার্ডে হ্যাঁ, correct. এবং তারপর ফিরে এসে আপনি হোলি ক্রস স্কুলে ভর্তি হয়েছিলেন right. এবং তারপর আবার 1 বছর পরে আপনি গেলেন চিটাগাঙে এবং তারপর আপনি কুমিল্লা বিভাগ থেকে 5ম স্থান অধিকার করেছিলেন মেধা তালিকায়। কিভাবে সম্ভব? মানে পড়াশোনা করতেন খুব নিয়মিত? না, একদমই না। ও মানে আগের দিন পরে ভেতরে ব্রেন ছিল তাই? না না, একদম না, সেটাও না, একদমই না। বাট তো হ্যাঁ, আমি রিয়াদে ছিলাম, দ্যাট ওয়াজ আনাদার এক্সপিরিয়েন্স, বুঝছো তো ওই সময়। কভার করতে হতো অনেক হ্যাঁ, regular। মানে আমরা ফেরত এসেছি 88-এ, সো 85 থেকে 88 এরকম সময় আমরা ওখানে ছিলাম। সো হ্যাঁ, ফুললি আমার আবায়া পড়তে হতো। তখন আমার সুযোগ হয়েছিল 9 বার ওমরা করার। ওকে। পরে আমি 2011-তে হজ করলাম, বাট মানে ওমরাটা ওখানে থাকতে তো প্রতিনিয়ত যাওয়া হতো, আব্বুই নিয়ে যেত আমাদেরকে করতে। একটা ডিফারেন্ট কালচার, এবং সেখানে অনেক আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ছিল। তো তাদের সাথে মিলেমিশে আসলে আমার ফার্স্ট এক্সপোজারটা হয়, Okay. ডিফারেন্ট কালচার অ্যান্ড অল দ্যাট। সো দ্যাট ওয়াজ ওয়ান পার্সপেক্টিভ। ওইখানে আমি কিন্তু খুব স্পোর্টস করতাম। ওকে। ওইখানে আমি ব্যাডমিন্টন, স্প্রিন্ট, হাই জাম্প, লং জাম্পে চ্যাম্পিয়ন থাকতাম। তারপরে এগুলা অনেক খেলাধুলা করেছি আসলে স্কুলে। আর তারপরে তো হোলি ক্রসে সায়েন্সে আমি যোগ দিলাম। তারপরে আমার আব্বার পোস্টিং হয়ে গেল চিটাগংয়ে অ্যাজ ওই যে সিডি এর চেয়ারম্যান হিসাবে। তো তখন আব্বা আম্মা ওখানে যাচ্ছে, আর তখন আমি শুধু ঢাকায় থাকতাম, আমার ভাই বোনরা তখন বিদেশে পড়তো। তো যার জন্য আমাকে তো আর একা রেখে যাওয়া যায় না, তো আমাকে নিয়ে গেলেন চিটাগংয়ে। তো তখন চিটাগংয়ে আমি কমার্স কলেজে পড়লাম। তো ওই পড়ার সময় আমার আব্বা বুঝলো যে আমি তো পড়াশোনায় কোনো মন নাই, আমার খালি মন খেলাধুলা আর এগুলা। তো তখন আমাকে একবার ডেকে বললো যে, আমি এটা বোধহয় বলেছিলাম কিছু ইন্টারভিউতে, যে বাবা তুমি চিন্তা করো তো, তুমি পিরামিডের কোথায় থাকতে চাও? তুমি পিরামিডের উপরে থাকতে চাও, না মাঝে, না নিচে থাকতে চাও? তুমি যদি উপরে থাকতে চাও তাহলে কিন্তু একজনই থাকতে পারবে, আর তুমি যদি সেটা করতে চাও তোমার কিন্তু ডিফারেন্টভাবে নিজেকে চালাতে হবে, ডিফারেন্ট মানে কি বলবো, একটা পাথ তোমার তৈরি করতে হবে সেখানে যাওয়ার জন্য। এবং আমাকে এটাও বললো যে তুমি যেভাবে চলছো, তুমি দেখো অন্যান্য ফ্রেন্ডসরা কত ভালো করছে, এই করছে। তো ওটাতে আমার একটা জেদ চাপলো। জেদ চাপলো, বুঝছো। যে না, আমার তখন 3 মাস বাকি, হ্যাঁ, আর তখন ইন্টারমিডিয়েট দিতে হবে আমার। এদিকে আমি তখন ইংলিশ মিডিয়ামে পড়ে আসছি, তুমি বুঝছো তো। তো আমার টিচাররা আমাকে সব ওই ট্রান্সলেট করে দিত, করে তারপর ওইভাবে কিন্তু আমি পড়েছি। আমার আম্মা ট্রান্সলেট করে দিত, আমার আব্বা ট্রান্সলেট, তখন তো ওরকম বুকস অত পাওয়া যেত না, হ্যাঁ। তো যাই হোক, তারপরে আমি 3 মাস একদম মনোযোগ দিয়ে পড়লাম, জানি না কিভাবে। অ্যান্ড তারপরে যখন রেজাল্ট আসলো, তো রেজাল্ট যখন আসছে, আমার তো কোনো মানে আশাই নাই যে কিছু হবে। তো আমার আব্বা প্রথমে এরকম নিচে থেকে দেখতে শুরু করলো, দেখে তারপরে উপরের দিকে দেখে যে ফার্স্ট ডিভিশনেও নাম নেই, এটা কী ব্যাপার কি। তারপর দেখে যে মেধা তালিকায় স্ট্যান্ড করেছেন ওখানে আপনি। স্ট্যান্ড করেছে। তারপর আব্বু যখন বললো, আই এম লাইক রিলিভ যে আচ্ছা ভাই, পাস তো করেছি, আনি না ভালো। So, তখন হ্যাঁ। পত্রিকার পাতায় ছবি ছাপা হতো না বাবা মার হ্যাঁ সাথে? হ্যাঁ, এক্স্যাক্টলি, আছে তো। হ্যাঁ, ওই ছবিটা আছে, বাহ। একটা ছবি, অ্যান্ড 5ম স্থান অধিকার এরকম করে একটা বাহ। পরবর্তীতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন হ্যাঁ। এবং তারপর ওখান থেকে মার্কেটিং আসলাম, তারপরে মার্কেটিংয়ে করলাম, বিবিএমবিএ করলেন BBMA, আপনি হ্যাঁ, মাস্টার্স এবং করলাম তারপর আপনি জয়েন করলেন 1998 সালে গ্রামীণে, রাইট। তখনই ফার্স্ট আমার মাস্টার্স কমপ্লিশনের পরেই ওটাও আমার আব্বা আমার হয়ে সিভি জমা দিল। এবং তখন তো এত কিছুর ইনফরমেশন, এত অ্যাক্সেস ছিল না, তাই না? তো কিন্তু আমি জানতাম আমার চাকরি করতে হবে। তখন তো আমার বিয়ে শাদী হয়ে গেছে, হ্যাঁ। বাট আমি জানতাম যে আমার তো চাকরি করতেই হবে। তো ঠিক আছে, আব্বু বললো তুমি যাও এরকম টেলিকম। আই হ্যাড নো ক্লু অ্যাবাউট টেলিকম, হোয়াট টেলিকম ইজ, কারণ ওই সময় শুধু সিটিসেল
ছিল এবং এটা লাক্সারি আইটেম হিসাবে দেখতো, একদম। রাইট? আমি এটা বলি যে তখন আসলে আমরা এটা যে এত একটা বড় ফোন ছিল। নেসেসিটি সারাক্ষণ যে আমরা হাতে রাখবো এটা নিয়ে এটা কিন্তু ছিল না। একদম। তো যাই হোক, তারপরে গেলাম, ইন্টারভিউতে গেলাম অ্যান্ড স্টার্ট করলাম আমার ক্যারিয়ার উইথ এবং আমি শুনেছি আপনি ইন্টারভিউতে এমন একটি ধামাকা পারফরমেন্স করেছিলেন, কিংবা আপনার ক্রেডিবিলিটি দেখে কিংবা আপনার ট্যালেন্ট দেখে সেলসও চেয়েছিল আপনাকে, মার্কেটিংও চেয়েছিল আপনাকে, এবং আপনি সেলসের ডবল স্যালারিকে রিজেক্ট করে আপনি মার্কেটিংয়ে জয়েন করেছিলেন। কেন? মার্কেটিংয়ে পড়েছি, তো পড়ার পরে একটা জিনিস আমি দেখেছি, আমি যখন মাস্টার্স করি ওই সময়টা আমাদের একটা ওই যে ইন্টার্নশিপ থাকে না, মাঝখানে হ্যাঁ, একটা পিরিয়ড ইন্টার্নশিপ ছিল। আমি তখন এসএমসিতে ইন্টার্নশিপ করেছিলাম ওকে। এবং তখন আমার অনেক স্লাম এরিয়াতে যেতে হয়েছিল এবং সেখানে এসএমসির যে প্রোডাক্টসগুলো আছে সেগুলো নিয়ে আমার ফার্স্ট হাতে খড়ি যে আসলে ওই ধরনের আন্ডার প্রিভিলেজ ওই কমিউনিটির এরা কীভাবে করে আসলে দে আর থিঙ্কিং অফ রিপ্রোডাক্টিভ হেলথ বা তাদের ইনসাইটগুলোকে কীভাবে আমি গ্যাদার করবো। সো আই ইউজ টু ডু রিসার্চ, Okay. ইনফরমেশন কালেক্ট করতাম। ও একটা ওখানে একটা এক্সপিরিয়েন্স বলি। জি, অবশ্যই। সো এই যখন ইনফরমেশন কালেক্ট করতে যেতাম, বিশ্বাস করো, বুঝছো তো, স্লাম মানে কারো হয়তো ঘর নেই, স্লাম প্লাস ভিলেজেও গেছি আমি অনেক বিভিন্ন জায়গার। তো সেখানে মানে টিনের মোটামুটি জাস্ট চাল আছে, বসার জন্য হয়তো একটা জাস্ট একটা চৌকির মতো আছে, আর কিছুই নাই। তার মধ্যে একটা বাসা থেকে আমাকে না না খাইয়ে আমাকে বিদায় করেনি কেউ। তুমি বুঝো যে আমাদের মানুষদের আসলে মন কত বড়। একদম। কিছু না, আপনি মুড়িটা খান, মুড়ির সাথে একটু গুড়। মানে দিস ইজ মাই লার্নিং। মানে তখন আমি বুঝেছি যে মানুষের মন বড় হতে কিন্তু কিছু লাগে না। সেটাই। হ্যাঁ, তো যাই হোক, তো ওই সময়টায় আই রিয়েলি লার্নড এবং সেখানে মহিলাদের যে প্রবলেমগুলোতে ইনসাইটগুলো বের করে করে তারপরে আমার ওটা প্রোডাক্ট ডিজাইন, মার্কেটিং, তখন এখন অ্যাডভার্টাইজমেন্ট, কমিউনিকেশনে কী কথা হবে এগুলো আমি শিখেছিলাম, প্লাস মার্কেটিংয়ে যা শিখেছি এটা দেখে না তখন আমার মনে হচ্ছে দিস ইজ সাচ অ্যান ইন্টারেস্টিং একটা এরিয়া। মার্কেটিংয়ে না অনেকে ভাবে কি এটা শুধু অ্যাডভার্টাইজমেন্ট, নো নো নো, ইটস অ্যাবাউট আইডিয়া জেনারেশন। যা আমরা খাচ্ছি, দেখছি, ইউজ করছি আমাদের একটা নিডকে পূরণ করছে, আমাদের একটা কনভিনিয়েন্স তৈরি করছে, তাই না? সো এই আইডিয়া জেনারেশন থেকে প্রোডাক্টটাকে ফিজিবল কিনা সেটাকে ডেভেলপ করা, ডিজাইন করা, মার্কেট করা, অ্যাডভার্টাইজমেন্ট আসে, কমিউনিকেশন আসে, তারপরে কি, তারপরে সেই কাস্টমারটাকে তোমার রিটেন করতে হবে। একদম। সো লয়াল কাস্টমার বিল্ড করতে হবে, তোমার ব্র্যান্ড পজিশনিং, ইমেজ, it's a whole lot of মানে depth of things that you learn. So ওইটার জন্য আমার আসলে I was very keen on learning through gaining insight, consumer insight. বুঝছো? তো যার জন্য আমাকে যখন সেলস বলেছে, আলাম না, সেখানে তো আমি ঠিক ওরকম বিয়েতে আমি মার্কেটিংয়ে যদি এই পুরো জিনিসটা করতে পারি, দেন আই ক্যান টেল সেলস যে দেখো এই সেগমেন্টে যাও, এই প্রোডাক্টটা দাও, এইভাবে কমিউনিকেট করো, ইউনো। তারপর তো সেলসের যা যা স্কিল আছে, ডিস্ট্রিবিউশন আছে, এগুলো তো আছে, অন্যান্য জিনিস। তো যার জন্য আই ওয়াজ ভেরি অ্যাডামেন্ট যে না, আমি মার্কেটিংয়ে জয়েন করতে চাই এবং দ্যাটস ওয়াই আই টুক দ্যাট ইভেন অ্যাট আ লোয়ার স্যালারি অ্যাট দ্যাট টাইম। 14,000 টাকা। ও মাই গড, তুমি এই যে কি বলবা, রিভিল করবা আজকে জানি না। আচ্ছা, তো আপনি বলছিলেন যে 1994 সালে আপনার বিয়ে হয়েছিল এবং 21 বছর বয়স খুব সম্ভবত তখন ইয়েস, ছিল। আই গট ম্যারিড অ্যাট দ্য এজ অফ 21। আচ্ছা, লাভ ম্যারেজ? না, এটা ছিল আমার শাশুড়ি আর আমার ননদ। তো ওরা এসেছিল আমাদের বাসায়। আম্মুর তখন একটা সময় উনি একটা ছোট বুটিকের মতো ছিল, তো ও তখন এসেছিলেন, হয়তো কোথাও খবর নিয়ে আর এসেছিলেন, হয়তো মানে হয়তো দেখতে চেয়েছিলেন। তারপর দেখে পরে ওনারা আর কি ফর্মালি একটা জানায় যে এরকম ইন্টারেস্টেড অ্যান্ড অল দ্যাট। তারপরে আমাদেরকে দুই ফ্যামিলি ফর্মালি আর কি বলে যে তোমরা কথাবার্তা বলো, গেট টু নো ইচ আদার অ্যান্ড অল দ্যাট। তখন আমার ফর্মার যে হাজব্যান্ড, উনি তখন বিদেশে পড়তেন, হি হ্যাড জাস্ট কাম ব্যাক অ্যাট দ্যাট টাইম ইয়েতে। তো তখন উই গট টু নো ইচ আদার, 3 মাসের চেনা অ্যান্ড দেন বিয়ে। এবং আমি জানি না আমার আব্বা কী করে রাজি হলেন সেসবে আমাকে বিয়ে, কারণ আব্বা তো কখনোই যে পড়াশোনার আগে কোনো বাচ্চার, আমার বোন, আমার ভাই সবাই অফকোর্স আফটার গ্র্যাজুয়েশন দে গট ম্যারিড। কেন যে আমি কিভাবে করে, একটা থাকে না যে ভাগ্যে থাকলে যেটা হয়। অবশ্য আমার শ্বশুর তখন একটু অসুস্থ ছিলেন, তো সেটা একটা থাকে না যে উনি অসুস্থ, যাতে একটু তাড়াতাড়ি আমরা সম্পূর্ণ করে দিই। তবে বাবা যেটা চেয়েছিলেন সেই স্বপ্নটা অপূর্ণ থাকে। আমি ওটাই জানতাম যে নো ম্যাটার হোয়াট, আব্বু আমাকে বিয়ের সময় একটা কথা কানের মধ্যে, বাবা পড়াশোনাটা শেষ করো।
একদম। দ্যাটস সামথিং হি টোল্ড মি এন্ড আমি লাইক ওটা তো মানে আব্বুকে তো এমনি ভয় পেতাম খুব। তো যেটা বলতো সেটাই আসলে মনে হতো এটা করতেই হবে। এবং সেটা তো তো শেষ করেছিলেনই, পাশাপাশি আপনি চাকরি জীবনও শুরু করেছিলেন এবং এমন একটি চ্যালেঞ্জ আপনার সামনে এসেছিল সে সময় আমি শুনেছি যে আপনি কনসিভ করেছিলেন এবং সেই হ্যাঁ, বছরই আপনি জয়েন জয়েন করছিলেন। করেছিলাম। ফার্স্ট মানে দ্যাট ওয়াজ আ ডিসিশন মোমেন্ট। আই হ্যাড টু মেক আ চয়েস। এই হ্যাঁ, জায়গাটাই কিন্তু অনেকে হ্যাঁ। একটু পিছিয়ে পিছিয়ে যায়। যায় না যে না আমি এখন আমি মা হতে চলছি, আমি কিভাবে করে চাকরি করব, এবং নতুন একটা ডিমান্ডিং জব জি, ছিল সেটা। আমিও ফার্স্ট আমার জব, এমন না যে এর আমি কাজ করে এসেছি রাইট। ওরকম কিছু। তো ওই যে আমার যে কোনো মানে অপশন ছিল না, আই আই হ্যাড টু বি ইন্ডিপেন্ডেন্ট, আই হ্যাড টু বি অন মাই ওন, আই নিউ ইট ফ্রম দ্য ভেরি বিগিনিং, যখন থেকে আমার বোধ গম্য আসা আর কি শুরু করলো। তো তারপর থেকে কিন্তু আসলে যার জন্য আমি কোনো চিন্তা করি নাই যে এটা কোনো অপশন আছে নট টু ওয়ার্ক, ইভেন দো আই ওয়াজ ম্যারিড অ্যান্ড অল দ্যাট ইউনো। তো আমি বললাম না আমি দুটাই করব, মানে মা তো আমার 9 মাসের মধ্যে বাচ্চা হবে, বাট আমি অ্যাটলিস্ট এমন না যে আমি অফিস কোনো মিস করেছি, কিছু না, আমি এভরিডে অফিসে গেছি। আমি মিটিংয়ে যাওয়ার আগে থাকে না ইয়ে হয়, অনেক ধরনের প্রবলেম হয় ম্যাটারনিটিতে, কিন্তু আই মেড শিওর দ্যাট আমি এটা হয়তো আমার থেকেই পেয়েছি। আই মেড শিওর দ্যাট আই গো টু অফিস। আসলে আমার মানুষ মনে হয় চাইলে না, কি না পারে। আমি হ্যাঁ, শুনেছি যে আপনি ৯ মাস পরে যখন উসাইদ হলো আপনি তারপর ৩ মাসের ছুটি নিয়ে পরবর্তীতে আবার অফিস করেছেন এবং হ্যাঁ, উসাইদও অনেক সময় হ্যাঁ, অফিসে থাকছিল হ্যাঁ, আরকি। ওকে আমি নিয়ে যেতাম। আর তখন অফিস তো 9 to 5 ছিল না। ওকে। তখন অফিস ছিল 9 to 9, অনেক ডিমান্ডিং 9 জব to ছিল। 8, এবং তখন মনেও হতো না যে অফিস করছি, জানো, আমাদের এনভায়রনমেন্টটা এত ভালো ছিল। আমি উসাইদকে আমার সাথে নিয়ে যেতাম, আমি কাজ করছি, ও অফিসের মধ্যে সব আমার কলিগদের সাথেও ঘুরছে ফিরছে, এই করছে। দ্যাট ওয়াজ আওয়ার অফিসের টাইম, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল টাইম আসলে। বাহ! এবং যেহেতু ফ্যামিলির মতোই ছিল, এখানে আসলে মনে হতো না যে কোনো অ্যাডিশনাল কিছু করছে আর কি। বাহ! হুম, তো আপনি যখন চিফ কমিউনিকেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আপনাকে বেশ কয়েকটি রোল প্লে করতে হয়েছিল। আপনি পাবলিক রিলেশনসও আপনার দেখতে হচ্ছিল, আপনি সিএসআরও দেখতে হয়েছিল, আপনার মার্কেটিং কমিউনিকেশনও দেখতে হয়েছিল। এবং আপনি ১২টা বছর আপনি সে মার্কেটিংয়ের দায়িত্ব পালন করেছেন। ঢুকেছিলেন যেটা আমরা বলছিলাম ১৪,০০০ স্যালারিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে, পরবর্তীতে আপনি একদম হেড অফ মার্কেটিং হয়েছিলেন। তো এই সাফল্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? এর মূল মন্ত্রটা কি আসলে? আহ, মূল মন্ত্রটা হচ্ছে একটা তো হলো যে আই নেভার থট যে আমি আচ্ছা আরেক জায়গায় গেলে কি বেটার স্যালারি পাবো কি না, বেটার পজিশন পাবো কি না, আমার মাথাতে এটা কখনো আসেনি, জানো। আমি এখন গ্রামীণ ফোনে ছিলাম, আমি গ্রামীণ ফোনের জন্য কাজ করছি, আমি এখন আমার কাজ দিয়ে কি করে এই কোম্পানিটাকে বেটার একটা পজিশনে নিতে পারি। আই ফেল্ট ভেরি রেসপন্সিবল ওকে। ফর দ্য গ্রোথ অর যদি না গ্রোথ হয়, আই ফেল্ট রেসপন্সিবল ফর ইট, আই ফেল্ট অ্যাকাউন্টেবল, বুঝছো তো। মানে ওই জিনিসটা না থাকলে কিন্তু তুমি আসলে ওই যেটা আমি বললাম না, সেলফ Yeah. মোটিভেশন বা ওই ডেডিকেশনটা কিন্তু হবে না। হ্যাঁ, তো এবং বিশ্বাস করো এই যে যখন এই যে পল্লী ফোনের ওই যে মহিলাদেরকে দেখতাম যে তারা এই যে মাইক্রো ক্রেডিট নিয়ে কীভাবে করে তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে, তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে, এই যে সোশ্যাল যে একটা ইম্প্যাক্ট যেটা হতো, সেগুলো আসলে অনেক বেশি আমাকে এটাতে আরও এনগেজ করেছে। আরেকটা যেটা আমি বলবো যে যেটা আমি আগেও বলেছি, আই হ্যাভ বিন ভেরি কিউরিয়াস টু লার্ন, এবং আমি যেটা জানি না জানি আমি হাত তুলতাম যে আমি করতে চাই। এই যে আমাদের একটা রিব্র্যান্ডিং হয়েছিল, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, 2010 Yes. সালে, তখন জাস্ট একদম লাল সবুজ থেকে আমরা ব্লুতে চলে গেছি। একদম। ওই সময় দ্য এন্টায়ার টিম ওয়ার্ক লাইক ওয়ান ফোর্স, হ্যাঁ, এবং সেখানে কোনো কিছু যাতে ইয়ে না হয়, মিস না হয়, সেজন্য আমাদের রেগুলার মিটিং হতো। এবং আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, তখন ওভারনাইট উই চেঞ্জ দ্য লুক অফ গ্রামীণ ফোন। Yes. সেটার জন্য পিছে অনেক আমাদের রিসার্চ করতে হয়েছিল, বিকজ লাল সবুজ তো আমাদের অ্যাকচুয়ালি একটা খুব প্রিয় একটা রং, হৃদয়ের হ্যাঁ, একটা একটা, জায়গা। হ্যাঁ। তো সেখান থেকে আসলে গ্রামীণকে ওইভাবে করে উপস্থাপন করা, কিন্তু কিপিং দ্য সেম ভ্যালিউজ, কিপিং দ্য সেম গোলস অফ ক্রিয়েটিং ইম্প্যাক্ট, ওই জিনিসগুলাতে আমরা আসলে ফোকাস করলাম। কমিউনিটি যে দূরত্ব যতই থাকুক, কাছে কাছে থাকুক, হ্যাঁ। থাকুন। তো এই যে একটা অক্সিমোরন বা কি বলবো, মানে এই যে দূরত্ব এবং কাছে, এটা নিয়ে যে ইয়েগুলো, মানে অ্যামেজিং আসলে কাজ হয়েছে সেই সময়, আই উড সে। তো এগুলো যখন করতাম তখন ফুল ফোকাসটাই ছিল সেখানে, এবং আমার ইয়ে ছিল যে
হ্যাঁ, ফেলার হবে, মিস্টেক্স হবে, সেটার থেকে লার্ন করে কত তাড়াতাড়ি আমি আসলে বেটার করতে পারবো, ইমপ্রুভ করতে পারবো। তো ওইটা আরেকটা হলো নতুন নতুন প্রজেক্টে যখন বলতো যে এটা কে নিবে, কোনো একটা অজপাড়াগায় গিয়ে কোনো কিছু করার, ওটাই আমি হ্যাঁ বলতাম, সেটাতেই আমার লার্নিং হয়েছে জানো। ওকে, ওই লার্নিং থেকে আসলে ইয়ে করছে। অ্যান্ড অফকোর্স আই হ্যাভ টু থ্যাঙ্ক মাই সুপারভাইজার্স। ওকে, হ্যাঁ, বিকজ ওনরা যদি আমাকে সেই কনফিডেন্সটা না দিত, আমার উপর যদি সেই বিলিফটা ওনাদের না থাকতো, তাহলে কিন্তু আমার জন্য খুব কঠিন হয়ে খুব যেত। কঠিন হয়ে যেত কিন্তু এই কঠিন জায়গাতে। বিষয়টি হ্যাঁ, নিয়ে কথা বলতে চাই, কারণ হ্যাঁ। এটা খুব কমন একটি প্রশ্ন, আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে নারী হিসেবে আপনি কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন, কিংবা কোনো চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন কেন? নারী হিসাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি যাওয়ার, মানে ওই যে পাথটা, ওই সময় আমি খুব খুব আর্লি অন আমি বুঝে গেছি যে আমার কি করতে হবে, এবং সেই কী করতে হবে যে আনসারটা সেটা ছিল যে আমার আমার কম্পিটেন্সি দিয়ে আমার নিজেকে প্রুভ করতে হবে। ওকে, আমি আমার হোয়াট আই ল্যাক অ্যাজ আ ওমেন বা হোয়াট আই ডোন্ট গেট অ্যাজ আ ওমেন সেটাতে ফোকাস করলে হবে না। হোয়াট আই হ্যাভ, হোয়াট ইজ মাই স্ট্রেংথ, সেটাতে আমার পার্সু করতে হবে। তো ওই জায়গা থেকে যখন আমি আসলে ফোকাস করা শুরু করলাম, আই ডিডন্ট কেয়ার আমি কোন টেবিলে গিয়ে বসছি, আমি কোন রুমে গেছি। তখন ওখানে আমাদের শেয়ার হোল্ডার্স এক একজন অনেক নাম করা রিনাউন্ড এক একজন পিপল ছিল, বাংলাদেশি অ্যান্ড বিদেশি অ্যান্ড অল দ্যাট। তখন আমার গিয়ে ওখানে প্রেজেন্টেশন দিতে হতো, ওনাদেরকে বলতে হতো বাজেটিং এগুলো সব কিছু। তো ওই ওই জায়গাগুলোতে আসলে নিজের মধ্যে কনফিডেন্স ছিল কেন, ওই যে বললাম না, স্ক্র্যাচ থেকে শিখেছি, যার জন্য কেউ আমাকে অন্য কিছু বুঝাতেও পারতো না, এবং আমি জানতাম যে কোনটা কিভাবে করে হচ্ছে। এবং আমার যারা কলিগরা ছিল, দে ওয়ার অল মানে অফ দ্য টপ টিয়ার, focus মানে ছিল। থাকে না, ভেরি ফোকাস ছিল, এক্সেলেন্ট, মানে একটা টিম ছিল যারা ভেরি ট্যালেন্টেড, ইউনো, Yeah. ইন দেয়ার ওন ওয়ে। তো যার জন্য আমাদের আসলে টিম ওয়ার্কটাতে এই ধরনের ইয়ে হয়েছে। তো আমার সুপারভাইজারদেরকে আমি থ্যাংক ইউ বলি যে আমাকে আসলে এইসব দায়িত্ব দিয়েছিল, অনেক দায়িত্ব দিয়েছে, যেটা মনে করেছে আমি কি পারবো। আমি কিন্তু নিজেকে কোয়েশ্চেন করেছি, এটা আমাকে দিল, এটা আমি পারবো। ফার্স্ট যখন আমাকে মার্কেটিং হেড করলো 2005 না 6-এ, I was thinking, can I really do it? You know, এটা how will I take it forward, মানে হেড অফ মার্কেটিং এতে। বাট ওই যে আমার উপর যে একটা কনফিডেন্স দেখিয়েছে অন্যেরা, এটাতেই কিন্তু আমার আসলে আরও অনেকখানি সেই নিজের উপর বিলিফটা বেড়েছে। এবং আমি যেটা অবজার্ভ করেছি, আপনি সেটা অ্যাচিভ তো করেছেনই, কিন্তু আপনি থেমে থাকেন, আপনি প্রতিনিয়ত শেখবার চেষ্টা করেছেন। আপনি 2002 সালে স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স থেকে আপনি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট প্রোগ্রাম করেছেন। আপনি 2007 সালে লন্ডন বিজনেস স্কুল থেকে হ্যাঁ, আপনি correct. স্ট্র্যাটেজিক মার্কেটিং প্রোগ্রাম নিয়ে আপনি পড়াশোনা করেছেন। আবার 2013 সালে আপনি গিয়েছেন হার্ভার্ড বিজনেস স্কুলে, এবং সেখানে স্ট্র্যাটেজিক অ্যাকশন প্রোগ্রাম নিয়ে আপনি কাজ করেছেন। এই যে প্রতিনিয়ত শিখছেন, এই শেখার ইচ্ছাটা আপনাকে কতটুকু আসলে কাজে এটা যে দিয়েছে? কি ভ্যালুয়েবল জানো, এই শেখাগুলো হয় কি, এটা তো তোমার স্পেসিফিক তোমার কাজ নিয়ে না, তো এটা হচ্ছে আউটসাইড কি হচ্ছে, বিভিন্ন কেস স্টাডিজ করাতো আমাদেরকে। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা দেখতাম যে কিভাবে অপারেশন চালাচ্ছে, কিভাবে প্রোডাক্ট ডিজাইন করছে, মার্কেটিং কমিউনিকেশন করছে। এই জিনিসগুলো থেকে অনেক ইনফরমেশন, অনেক জ্ঞান আসলে আমরা জোগাড় করতে পেরেছি, যেটা উই ইউজ টু টেক ইট ব্যাক, আমরা এটা নিয়ে আসতাম বাংলাদেশে এনে এখানে আসলে কিভাবে করে দেয়া যায়। কারণ এক একটা দেশের এক একটা ইয়ে, জি, জি। সবচেয়ে ইম্পর্টেন্ট কী জানো এগুলাতে, যারা এখানে তোমার সাথে এই কোর্সগুলো করে, তারা এক একজন এক একটা দেশের কিন্তু সিএমও, সিএক্সও, হোয়াট এভার, রাইট? Yes. তাদের থেকে একটা বিরাট লার্নিং হতো, কারণ কেস স্টাডিতে আমরা সব একসাথে বসে বসে সলভ করতাম যে কিভাবে এটা করা যায়। তখন যে ব্রেন স্টর্মিং হতো, তখনকার যে নেটওয়ার্কটা আছে এখনও সেই কানেকশনটা আমরা বজায় রেখেছি। ওয়ান্ডারফুল। সো আই থিঙ্ক এই নেটওয়ার্কিং যেটাকে বলে না, সোশ্যাল ক্যাপিটালটা, সেটা অনেকখানি আসলে পেয়েছি, নট অনলি ফ্রম দিস ট্রেনিংস অর কোর্সেস, অলসো আমার কর্পোরেট লাইফে যত ধরনের আমি কাজ করেছি, আমি বলবো এই জিনিসটা আসলে আমার সবচেয়ে বেশি কাজে লেগেছে, বাহ। অ্যাপার্ট ফ্রম দ্য এক্সপিরিয়েন্স। আচ্ছা, এমন আপনার কোনো সিদ্ধান্ত কি আপনি নিয়েছিলেন আপনার ক্যারিয়ারে, যা সবাই ভেবেছিল ভুল, কিন্তু they অবশ্যই, went wrong? অবশ্যই। আমি তো এয়ারটেলে জয়েন করলাম, তারপরে এয়ারটেলে 6.5 বছর ছিলাম, তারপর এয়ারটেল মার্জ করলো রবির সাথে, জি। ইফ ইউ রিমেম্বার। তখন তো ওই সময় মার্জ করবে, তখন দুইটা কোম্পানির হয়ে একটা পজিশন আমাকে দিয়েছিল যে
you can pursue this role and all that. ওই সময় দ্যাট ওয়াজ লাইক আ কলিং। এবং এসব না যখন বড় বড় ডিসিশন আমি না নিজেই ডিসিশনগুলো নিই। আমি যে কারোর সাথে কনসাল্ট করবো আমি কিন্তু করি না, হ্যাঁ। ওইটাতে আমার মনে হয় ওই রিস্ক টেকিংয়ের একটা আমার স্বভাব আছে। এবং ওই যে ইটস ট্রু যে আমি যদি দেখি একই জিনিস অনেক দিন ধরে করছে, আমি না একটা চেঞ্জ চাই। এবং চেঞ্জটা ছোটোখাটো না, আমি একটা বড় চেঞ্জ চাই। কেন? কারণ ওটা আমাকে আরও চ্যালেঞ্জের মুখোমুখি করে। সো আমাকে তুমি যত চ্যালেঞ্জ দিবে আমি তত আরও ড্রিভেন হব। Wow. আমি তত ওটাকে ফাইট করতে চাবো, তত সেটা সলভ করতে চাবো। মানে দ্যাটস সামথিং আই হ্যাভ। ওটা That's you. পার্সোনাল লাইফ হোক আর ওটা কর্পোরেট লাইফ হোক, সামহাউ আই নট দ্যাট আই এনজয় ইট, বাট ইফ ইট কামস আই টেক ইট হেড অন। যে Okay. আই উইল না, আমার মনে হয় আপনি এনজয় করেন। গেট অন উইথ ইট, সো যার জন্য আমি দেখলাম যে আমি তো এয়ারটেলের মতো একটা বড় একটা ব্র্যান্ড, গ্রামীণ ফোনের মতো একটা বড় ব্র্যান্ড, তার আন্ডারে কাজ করেছি, অনেক শিখেছি। আমি অ্যাজ রুবাবা আমি কি দিতে পেরেছি? আই আস্কড মাইসেলফ যে আমি এই যে ডিজিটাল স্পেসে এতদিন কাজ করলাম, এত ইম্প্যাক্ট ক্রিয়েট করলাম, আমি তো সব এদের এই বড় বড় কোম্পানির হেল্প নিয়েই তো আমি আসলে করতে পেরেছি। বাট আমি নিজে কি কোনো প্রবলেম সলভ করতে পেরেছি? কোনো কিছুতে আসলে ওরকম করে সাপোর্ট দিতে পেরেছি? আই আস্কড মাইসেলফ। তখন আই জাস্ট থট, হোয়াট ডোন্ট আই ডু সামথিং অফ মাই ওন ইন দ্য ডিজিটাল স্পেস? এটা আমি চিন্তা করলাম। তারপরে একদিন আমার কাজিন সিস্টার, তার সাথে বসে কথা বলতে বলতে এরকম যে এই চেঞ্জ হচ্ছে, আইদার আই গেট ব্যাক টু টেলিকম অ্যান্ড আই কন্টিনিউ, অর আই ডু সামথিং যেখানে আই ক্যান ক্রিয়েট সাম ইম্প্যাক্ট। তখন অনেকগুলো আইডিয়া নিয়ে আমাদের কথাবার্তা হলো, এগুলো হলো সেগুলো হলো। তখন প্রথম আমরা দুজন মিলে আরও কয়েকজনের সাথে আমরা তখন কনসাল্ট করলাম যারা এই লাইনে কাজ করছে, যে আমরা এরকম কিছু করতে চাই। তখন হেলথ কেয়ার নিয়ে কিছু ইনফরমেশন পাওয়ার পরে we felt that this is the right place, যে হেলথ কেয়ারের ডিজিটাল যে সলিউশনগুলো যদি আনতে পারি, তাহলে চিন্তা করো বাংলাদেশে ডক্টর টু পেশেন্ট রেশিও হচ্ছে 1:3000, রাইট? এবং এখানে স্পেশালিস্ট যদি আমি নিই, এটা হচ্ছে জেনারেল ফিজিশিয়ান আমি যদি বলি, স্পেশালিস্ট নিলে কিন্তু একটা হিউজ একটা গ্যাপ আছে, রাইট? ফর ওয়ান ডক্টর মানে ল্যাক্স অফ পেশেন্টস থাকে। তো সেটাতে আমরা কি করে সবাইকে কোয়ালিটি হেলথ কেয়ার দিব? ইটস নট পসিবল। তাহলে আমি যদি এই ডক্টরদেরকেই নিয়ে যেতে পারি, সেই আন্ডার প্রিভিলেজ যে কমিউনিটি আছে বা সেই তৃণমূলে বা যেখানে ডক্টররা আসলে নর্মালি যেতে পারে না বা যায় না, মোস্টলি কিন্তু টাউনে বা ঢাকাতে স্কিউড থাকে না, আমি ম্যাক্সিমাম ডক্টরস যারা আছে। তো সেই জিনিসটা চিন্তা করে তখন আমরা বললাম যে তাহলে লেটস ডেভেলপ অ্যান অ্যাপ্লিকেশন যেখানে আমরা ডক্টর আর পেশেন্টকে আমরা কানেক্ট করবো থ্রু ডিজিটাল স্পেস। এখন তো তখন সবাই অ্যাপ শিখে গেছে, ডেটা চলে এসছে, 3Gও চলে এসছে। তাহলে 3Gর উপর তো আমি ভিডিও কলও করতে পারি। ইটস নট অনলি টকিং, বাট ইফ দ্য ডক্টর সিজ দ্য পেশেন্ট, ইফ দ্য পেশেন্ট সিজ দ্য ডক্টর, তাহলে কিন্তু তার কনফিডেন্সটা আরও বাড়বে। এবং এটা কোন ডক্টরস? এটা যেই ডক্টরের কাছে আমরা যাই, একদম স্পেশালিস্ট। তো তখন আমি বারডেমের সাথে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করলাম, কারণ বাংলাদেশে তখন বারডেমের কাছে রেকর্ডে ছিল 17 মিলিয়ন ডায়াবেটিক পেশেন্টস আছে আমাদের। চিন্তা করো কত। এবং তাদের কিন্তু প্রতিনিয়ত তাদের ফলো আপ করতে হয়, রাইট? সেটার জন্য কি তুমি প্রত্যেক মাসে কি তুমি যাবে ডক্টরের কাছে 3 ঘন্টা ট্রাফিক, তারপরে 1 ঘন্টা বসে 5 মিনিটের জন্য দেখা? এটা হয় না ফলো আপে নিয়ে, যার জন্য অনেক ক্ষেত্রেই ফলো আপগুলো হচ্ছে না। এবং এইগুলাকে বলে নন কমিউনিকেবল ডিজিজেস, রাইট? তার মানে হচ্ছে যে যেগুলা এই যে হাইপারটেনশন বা এই যে কিডনি রিলেটেড বা এই যে ডায়াবেটিস, এগুলো কিন্তু রেগুলার ফলো আপে যদি থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আবার রিভার্সেবল, যদি তুমি ওইভাবে করে মেনটেন করো, তাই না? তো ওই জিনিসটা চিন্তা করেই তখন পালস হেলথ কেয়ার সার্ভিস, প্রথমে আরেকটা নামে ছিল, পরে আমি এটা আবার রিব্র্যান্ড করি, পালস হেলথ কেয়ার সার্ভিসটা লঞ্চ করা হয়। এবং 17-তে, পরে 18-তে আবার এটাকে রিলঞ্চ করা হয়। এবং প্রায় তখন 1800+ ডক্টরস অনলাইনে আমরা আনলাম আর পেশেন্ট আনলাম। তারপরে দেখো তো 19 সালের মধ্যে মোটামুটি এটা নিয়ে আমি প্রিপেয়ার হচ্ছি, ডক্টরদেরকে অনবোর্ড করছি, পেশেন্টদেরকে বলা হচ্ছে, কমিউনিকেট করছে। এর মধ্যে তো কোভিড চলে আসলো, আরেকটা চ্যালেঞ্জ। সো কোভিডে কিন্তু তখন তো কেউ ডক্টরের কাছে যেতে পারে না। তখনই কিন্তু এটার একটা বিরাট একটা বুম হলো এই টেলিমেডিসিনের। এবং তখন পিপল স্টার্টেড টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট দিস ক্যান ডু, যখন আমি অনলাইনে ডক্টর পেশেন্টের এটা সেটা তো এখনো আছে পালস হেলথ কেয়ার, এবং খুব ভালোভাবে আরো অনেক প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, ওরাকল আছে।
অরাকেল তো এখন আমি ইয়ে করছি, বাট পালসে এখন আমরা যেটা করি, আমরা বেশ কিছু অর্গানাইজেশনের জন্য, ফার্মাসিউটিক্যালসের জন্য, বেশ কিছু এফএমসিজির কিছু প্রোডাক্টসের যেখানে মেডিকেল সাপোর্ট লাগে, সেখানেও আমরা কিন্তু একটা স্পেশাল সার্ভিস দিচ্ছি। আমাদের ডক্টররা সেখানে পেশেন্টদেরকে 24/7 সাপোর্ট দেয়। আরেকটা রিসেন্টলি, আমি জানি না তুমি দেখেছো কিনা, ইয়ামাহার যে বাইকার্সরা আছে তাদেরকে আমরা কিন্তু একটা কার্ড দিয়েছি, যেটা পুরা বছরের জন্য, এবং সেই কার্ডে কিন্তু 24/7 ডক্টর আছে, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, এগুলো সব কম্বাইন করা। এটা ইয়ামাহা আর পালস আর শান্তা ইন্স্যুরেন্স, আমরা তিনজন মিলে এটা করেছি। সো দিস হ্যাজ টেকেন আপ আ গুড ইয়ে, এবং দিস ইজ রিয়েলি হেল্পিং। অনেক অ্যাক্সিডেন্টস হয়, হ্যাঁ, তো সেখানে রাইট অবশ্যই। অ্যাওয়ে এটার যাতে একটা সাপোর্ট পায় এবং ইন্স্যুরেন্স কাভারেজ আছে, এগুলো সব আমরা করছি। তো পালসের মাধ্যমে আমরা দেখলাম যে কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা উদ্যোক্তা হিসেবে সফল হলো। রাজনীতিতে কখনো সফল হতে চান না? মানে আমরা এরকম রাজনীতিবিদকেই তো আসলে চাই, যিনি পরিশীলিত হবেন, যিনি সমৃদ্ধ হবেন শিক্ষায় এবং সবকিছুতে ইতিবাচক থাকবেন। রাজনীতিতে কেন আসেন না? টু বি ভেরি অনেস্ট, আমি আসলে রাজনীতিতে কখনো যাওয়ার কথা চিন্তা করিনি। আমার মনে হচ্ছে যে আমার যে এক্সপার্টিজ আছে, আমি যেই সেক্টরে কাজ করি, এখন প্রাইভেট সেক্টরে কাজ করেছি, রাইট? তো এই যে হেলথ কেয়ারও করছি, এটাও হেলথ নিয়ে কাজ করছি, এগুলো সব কিছুর কিন্তু, যেটা আমি আবার বলছি, এটা কিন্তু একটা দেশের জন্য কিন্তু বেশ কিছু জায়গায় এটার ইম্প্যাক্ট এনেছে। কানেক্টিভিটি হোক, হেলথ কেয়ার হোক, এবং এখন অরাকেলে আমি আছি। অরাকেলের যে টেকনোলজি আমরা বাংলাদেশে নিয়ে এসেছি, যে আমি একটা গভর্নমেন্টের ডেটা জি, জি, সেন্টার জি। আমরা সেট আপ করেছি, তো এগুলো সবই কিন্তু হেল্প করছে। তো আমি আমার জায়গা থেকে যতটা পারি হেল্প করি। আমি আসলে, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, তো আমার মনে হয় না আমি আমি খুব বেশি ডিপ্লোম্যাটিকভাবে কোনো কিছু বলতে পারবো, বা ওটা কিন্তু দেশের জন্য রাইট জিনিসটা আমি করতে পারবো, হ্যাঁ। কিন্তু সেটা আমি আমার ক্যাপাসিটিতে যতটুকু পারি আমি সেটা করতে চাই। আমি ডাইলিউট হতে চাই না, আমি চাই যে আমার দিক থেকে আমি যতটা যাই হোক, পারবো আপনি সেটা যে করবো। অবস্থানে আছেন আমরা সেভাবেই ভালোবাসি। আপনি সেভাবেই Thank you. ভালো থাকুন। Thank তবে you. যেহেতু আপনি খুব সুন্দর করে সত্যি কথা এবং যেটা হয় যে টু দ্য পয়েন্ট কথা বলেন, এবার আমি একটি প্রশ্ন করতে চাই আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে, আচ্ছা, যদি আপনি উত্তর দেন। আচ্ছা, বলো। মানে আপনার সংসার কিংবা আপনার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু অনেকে আগ্রহ, আসলে অনেকে জানতে চায় যে রুবাবা দৌলা আসলে কি এখনো সিঙ্গেল, নাকি তার জীবন সঙ্গী আছে। আবার এক পক্ষ বলেন না, তিনি 2007 সালে আসলে তার আপনি যেটা বলছিলেন 1994 সালে আপনার বিয়ে হয়েছিল, 2007 সালে আপনার বিচ্ছেদ Correct. হয়েছিল। Correct. আপনি এবার আমাদেরকে বলুন যে আসলে কারেন্ট স্ট্যাটাসটা কি, আসলে এই কথাগুলো কি সত্যি? এটা নিয়ে আসলে নর্মালি আমার কথা বলা কখনো হয়নি, বাট বিফোর আস্কিং, বিকজ আজকে আমরা ব্যক্তির বাবাকে নিয়ে কথা বলছি। ইয়েস, এটা যারা আমাকে চিনে সবাই জানে যে আমি 13 বছর সংসার হয়েছিল, তারপর 2007 সালে উই ডিসাইডেড টু পার্ট। দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই ম্যারেজ ইজ মাই সান। অফ কোর্স, অফ আমার কোর্স। ছেলে এখন 27 বছরের, এবং একটা জিনিস আমি বলবো যে আমার এখন ডিভোর্স হয়েছে কতদিন হলো, 2007 থেকে 19 বছর 2026, হলো, 19 রাইট? বছর। সো এই 19 বছরে কিন্তু আলহামদুলিল্লাহ এক হলো আমার ছেলেকে আমি কখনো ওই ডিফারেন্সটা বুঝাতে চাইনি, এবং বুঝায়ও নি যে কোনো এখানে গ্যাপ আছে। হি হ্যাড ফুল অ্যাক্সেস ওর বাবার এবং মার, যখন যেটা আমরা যেটা করতাম, আমি 5 দিন যখন কাজ করতাম, আমার ছেলে আমার কাছে, আর ফ্রাইডে স্যাটারডে ওর বাবার কাছে থাকতো। এইভাবে করে আসলে ও বড় হয়েছে। বাট এনি টাইম যদি কখনো বাবার কাছে যেতে চাচ্ছে বা কোনো কিছু হচ্ছে, কখনো আমি ওখানে বাধা দিইনি, এবং এখন উই হ্যাভ বিকাম মোর লাইক ফ্রেন্ডস, আমার ফর্মার হাজব্যান্ড এবং আমি। ওর আলাদা এখন সংসার আছে, কিন্তু বাচ্চাকে নিয়ে আসলে ম্যাক্সিমাম কথা হয়, অ্যান্ড মাশাআল্লাহ উই আর সো প্রাউড অফ হিম। ওইটা নিয়ে আমরা আসলে কথা বলি যে আমরা কত লাকি টু হ্যাভ আ সান লাইক হিম, ইউ নো। অবশ্যই, অবশ্যই। সো হি ইজ আ ব্লেসিং ফর আস। তো এরপরে এখন 2007-এ ডিভোর্স হয়েছে, তো সেজন্য আমার মনে হয় আমরা দুজনেই হ্যাপি আছি, আমরা দুজনেই ভালো আছি। আমার মনে হয় সেটা হচ্ছে সবচেয়ে সেটা ইম্পর্টেন্ট সবচেয়ে জিনিস, বেশি জরুরি। তাই না? তবে হ্যাঁ। যেটা আপনি বলছিলেন যে তিনি আবার সংসারী হয়েছেন এবং আপনাদের সংসারের বয়স ছিল 13 বছর এবং আপনি এরপরে একা আছেন 19 বছর। এখনকার পাল্লাটা কিন্তু একটু বেশি ভারী। এই 19 বছরে আপনি কেন আবার সংসারী হলেন না? কিংবা হয় না যে আমাদের প্রত্যেকেরই তো একজন কম্প্যানিয়নশিপ লাগে, একটা শেয়ার করার মতো মানুষ লাগে বাসায় ফিরে, আসলে কখন অনুভব করেননি? আমার না, আমার যখন আমার
ছেলে হলো, তারপর থেকে মাদের যা হয়, মাদের সব ফোকাস চলে যায় কিন্তু বাচ্চার উপর। এবং আমি খুব প্রচুর কাজ করেছি, আমি অনেক টাইম দিয়েছি আমার কাজকে, কারণ আমি জানতাম যে আমার আসলে নিজের উপর আমার যদি নিজেকে কোনো কোনো জায়গা থেকে উঠিয়ে আনতে হয়, আমি আমার নিজের আসলে শক্তি, আমি আমার নিজের স্ট্রেংথ, আমার জন্য কেউ আসলে থাকবে না। এটা আমি বুঝে গেছিলাম অনেক আগে, এবং সেটা আমি মানিও, এখনও মানি। হ্যাঁ, সেটা কেউ আমার সাথে থাকুক আর না থাকুক, আমার স্ট্রেংথ কিন্তু আমার নিজের, আমি আমার নিজের শক্তি, তাই না? তো সেখান থেকে নিজেকে আমি ফোকাস করেছি টু বি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড কম্প্যানিয়নশিপ যে জিনিসটা, আই বিলিভ ইন ম্যারেজ ভেরি মাচ। হ্যাঁ, তবে আমি মনে করি যে একটা মিনিংফুল কম্প্যানিয়নশিপ যদি না হয়, তাহলে সেই রিলেশনশিপটা না হয় ভালো। ইউ আর বেটার অফ বিং সিঙ্গল অ্যান্ড বিং অ্যাট পিস দ্যান একটা ম্যারেজে থেকে যেখানে আসলে তোমার পিস নাই, যেখানে তোমার মিনিংফুল কম্প্যানিয়নশিপ নাই। হ্যাঁ, অনেকে বলে ম্যারেজ অফ কনভিনিয়েন্স, অনেকের কিন্তু আছে এখন আমি দেখি। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আমি সেইখানে কম্প্রোমাইজ করতে চাই না। আমি অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে পারবো, কিন্তু আমার পিস, আমার হারমোনি, যে ট্রু সেন্সটা কম্প্যানিয়নশিপে, সেটা যদি না থাকে, তাহলে কিন্তু ফর দ্য সেক অফ বিং টুগেদার থাকা, আমি এটা বিশ্বাস করি না। যার জন্য আসলে ওই ডিসিশনটা নিয়েছি, এবং এখন পর্যন্ত 19 বছরে আমার ফোকাস ছিল আমার ছেলেকে মানুষ করা, এবং আমাকে ছেলেকে আমি বলতে পারো নিজেই মানুষ করেছি। এবং যতটা আমার ফোকাস ছিল যে আমি কাজ করব, আমি আমার ছেলেকে পড়াবো ভালো জায়গায়, যাতে ও ভালো মতো নিজেকে আসলে প্রতিষ্ঠিত করতে পারে। অ্যাজ এ সিঙ্গেল মাদার যেভাবে করে অন্য সব সিঙ্গেল মাদাররা চিন্তা করে, ওভাবেই আসলে আমি তাকে বড় করেছি। হ্যাঁ, এবং আপনাদের যখন বিচ্ছেদ হয়েছিল তখন উসাইদের বয়স ছিল 9 বছর, এবং তারপর থেকে আপনি তাকে নিয়ে ফাইট করেছেন। এবং আমি শুনেছি উসাইদের একটা রেয়ার কমপ্লেকশন আছে, রেয়ার কমপ্লেক্সিটি আছে চোখে আর কি। রেয়ার কন্ডিশন, একটা জেনেটিক কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, ওটা ওর ছোটোকালেও যখন 2 বছর ছিল, মানে উইথ হিজ পারমিশন আমি শেয়ার করছি, এটা আমি আগেও এক জায়গায় বলেছিলাম। তো ও যখন 2 বছর ছিল তখন আসলে এটা ধরা পড়ে, এবং তখন আমি ইয়াং মাদার, ইউ ক্যান ইমাজিন। ওর 98-এ হি ওয়াজ বর্ন। তো তখন থেকেই এখন পর্যন্ত প্রতিনিয়ত আমরা ডক্টরের এটা একটা অ্যাসেসমেন্টে থাকতে হয়, যাতে করে এটা যাতে কোনো অ্যাডভার্স এফেক্ট না করে ওইভাবে। তো এটা আই এফেক্ট করে, রেটিনায় একটা কন্ডিশন, একটা জেনেটিক কন্ডিশন, বাট এটা কিন্তু আমাদের কোনো ফ্যামিলিতে এটা নাই। বাট হয় না, ওই সময় মিউটেশন হয় বা এটা হয়। তো একদিকে এই একটা যে চ্যালেঞ্জ, এটা আমার আসলে সম্মুখীন হতে হয়েছিল আর্লি অন। এবং তুমি দেখো, আমার এত ডিমান্ডিং কাজ ছিল, তার মধ্যে আমার ছোট বাচ্চার এই অবস্থা, সেই সময়ও আমার আরেকটা ডিসিশন নিতে হয়েছিল যে আমি কি বাসায় থাকবো ওর সাথে, ওকে করব, নাকি আমি কাজ। কিন্তু এখানে আমার কিন্তু কাজ করে যেতে হয়েছে, আমি কিন্তু চিন্তা করতে পারিনি যে আমি আর কাজ করব না। কিন্তু আমি এটা সবসময় নিজেকে বলেছি যে আমি কাজ করে আমার বাচ্চা যাতে সবসময় ফিল করে যে হি 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 হ্যাজ আ মাদার, এবং সে যাতে ওই ডিগনিটিটা পায়, এবং সেই রেসপেক্টটা যাতে ওর থাকে। হ্যাঁ, তো সেটা আমার মনে হয় যে রেসপেক্টফুলি ওকে বড় করা। এবং ও এখন আলহামদুলিল্লাহ, আই হোপ দ্যাট হি ইজ প্রাউড অফ প্রাউড অফ হিজ মাদার, ইন দ্য সেন্স যে অ্যাজ আ মাদার, আর কিছু না। হ্যাঁ, আমি যতটা পারি আমি কোয়ালিটি টাইম ওকে দেওয়ার চেষ্টা করেছি। এবং সে আপনার বেস্ট ফ্রেন্ড, সেটা আমরা জানি। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ এভরিথিং টু মি। এবং ওর সাথে আমার আব্বারও খুব ক্লোজ একটা সম্পর্ক ছিল, আব্বু খুব আদর করতো ওকে। আর ও খুব আসলে এত বুঝে, রুমান, আমি ওকে কি বুঝাবো, ও উল্টা আমাদেরকে বুঝায়। হ্যাঁ, ও খুবই পজিটিভ, ওর স্পিরিট। ওর এই যে একটা চ্যালেঞ্জ ছিল, এটার জন্য যে ওর অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে, ওর কন্ট্যাক্ট স্পোর্টস, ফুটবল, ক্রিকেট, টেনিস, এগুলোতে খুব ভালো ছিল স্কুলে। ফুটবল ক্যাপ্টেন ছিল আমি শুনেছি। হ্যাঁ, সো হি ওয়াজ এ ভেরি গুড তো ওগুলা থেকে ওর কিন্তু সরে আসতে হলো। পরে সুইমিং করলো কতদিন, বিকজ হি ইজ ভেরি অ্যাথলেটিক, ও স্পোর্টস খুব পছন্দ করে ছোটোকাল থেকেই। তো এগুলা কিন্তু ওকে শেখাতে হয়েছে। ওর যারা নার্সারি স্কুলের টিচাররা আমাকে এখনও বলে যে ও আসতো বড় বড় চশমা পরে, এবং অনেক সময় ওরা আমার প্যাচিং করতে হতো একটা চোখ। হ্যাঁ, তো সেটার জন্য কিন্তু অনেক থাকে না চ্যালেঞ্জেস, ছোট বাচ্চা এটা তো ফিল করে।
বাট ও আমাকে কখনো বুঝায়নি সেটা। এবং আলহামদুলিল্লাহ হি ইজ নাও 27, ও গ্র্যাজুয়েট এবং ও মাশাআল্লাহ। কাজও করেছে, এবং এখনও নিজের একটা বিজনেস সেট আপ করার Wow. চেষ্টা করছে। ও কানাডাতে থাকে, হি ইজ সেটেল দেয়ার। আলহামদুলিল্লাহ ও ভালো আছে, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হি ইজ গট আ গুড পজিটিভ স্পিরিট। সেটা আপনাদের থেকে পেয়েছে এবং আপনারা তার নাম রেখেছিলেন উসাইদ, উসাইদ। ছোট্ট সিংহ, সাহসী শক্তিশালী। রাইট। এবং সেটাই কিন্তু সে করে দেখিয়েছে। হ্যাঁ হ্যাঁ, উসাইদ মানে বাহ, হ্যাঁ। চমৎকার। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটি আপনাকে নিয়ে যখন কেউ সার্চ করে গুগলে তখন কিন্তু এই বিষয়টা চলে আসে অনেক বলো তো? ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে সাইবার বুলিং এর শিকার আপনি অনেক আগেও হ্যাঁ হয়েছিলেন। হ্যাঁ এবং সেই সময় আপনার ল্যাপটপ ঠিক করতে দিয়েছিলেন এবং হ্যাঁ। সেখান থেকে কিছু ছবি ফটোশপ করে আর কি হ্যাঁ। বিভিন্ন সময় ইমেইলে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তখন তো ক্যান ইউ আসলে ইমাজিন, ওয়ান ফেসবুক অফ দ্য ছিল ফার্স্ট না। কেসেস আমার মনে হয়, বুঝছো? আমারটা ছিল সেই 2003 না 5-এ বোধহয় ছিল না, এরকমই এরকম হবে একটা হয়তো। টাইমে। হ্যাঁ সেই সময় তো আপনার ট্রমাটাইজ হওয়ার কথা, কারণ বাংলাদেশের জন্য এটা তো খুব একটা কমন সিনারিও ছিল না আর কি। ছিল না। হ্যাঁ কিভাবে ফেস করেছিলেন? সেই সময় কিন্তু 3Gও ছিল না তখন। এজ, আই ডোন্ট ইফ ইউ রিমেম্বার, এজ বলতাম আমরা, 2.5G। Yes. হ্যাঁ এরকম ছিল তখন। অত ফটো শেয়ারও হতো না, মোটামুটি হতো আর কি, মানে অত হাই ইয়ের ক্যাপাসিটির ওরকম ছিল না, স্পিড অ্যান্ড অল দ্যাট। যাই হোক, দ্যাটস আনাদার থিং। বাট আমি হঠাৎ একদিন অফিসে যাই এবং দেখি যে এরকম, আমার কাছে আমার ফ্রেন্ডসরা করছে যে এটা দেখেছি, এরকম কী দেখেছি কি, তখন আমি দেখলাম যে এরকম 3-4টা ফটোশপ করা ছবি, হ্যাঁ সেগুলো সার্কুলেট হয়েছে। অ্যান্ড আমি না খুব বলি না যে আমি একটু নাইভ এসব দিক থেকে, যে মানুষ যে আসলে আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে, কেউ যে থ্রেটেন ফিল করতে, আমি জানি না, এখনও জানি না যে কেন এটা করেছিল। বিকজ আমি তো কাউকে আসলে জেনে শুনে কখনো কারো ক্ষতি করিনি। কর্পোরেট পলিটিক্স? সো আই ডোন্ট নো, আই হ্যাভ নো ক্লু। আই সি এভরিবডি যেভাবে আমি দেখতে চাই সেভাবে, তাই না? তো যার জন্য আমার জন্য এটা আসলে নেওয়াটা কঠিন ছিল যে এটা কে করতে পারে। যেটা হয়েছে সেটা নিয়ে আমি পুরো একদিন আসলে আই ওয়াজ ভেরি ডিস্টার্বড, এবং আমি বাসায় যেয়ে আমি অনেক চিন্তা করেছি। সেই সময়টা আমার মনে আছে যে আমার তখন হাজব্যান্ড বা আমার ফ্যামিলি, একটা মানুষ আমাকে কোনো কোয়েশ্চেন করেনি, আমার কলিগস, বিকজ এভরিবডি নিউ হু আই অ্যাম অ্যান্ড হোয়াট আই ডু অ্যান্ড কীভাবে আমি কাজ করি। একটা এরকম মানে নিচ মনের যে মানুষ হতে পারে যে এই ধরনের কাজ করতে পারে এবং সেটাকে ফটোশপ করে সব জায়গায় ছড়িয়ে দেওয়া, এটাতে আসলে আমি খুব কষ্ট পেয়েছি। আরও বেশি কষ্ট পেয়েছি কিসে জানো? আমাদের অনেক চেনা মানুষ, আমাদের সোসাইটির মানুষ, তারা সেটা নিয়ে শেয়ার করছে, কথা বলছে। এটার একটা প্লাস সাইড আছে, আপনি হ্যাঁ। তখন চেনা মানুষকে আসলে আসল চিনতে কিনা পারলাম। পর সেটা আপনি আবিষ্কার সেটা করতে পারছেন। করলাম। বাট এগেন আমি না ওটা নিয়ে বেশি দিন চিন্তাও করিনি। আমি একদিন আমার মনে আছে আমি বাসাতে থেকে আমি ওটা নিয়ে চিন্তা করলাম। পরের দিন এসে আমি বলছি যে আই এম নট গোইং টু লেট দেম উইন ওভার দিস। এটা কেন করছে? আমাকে যাতে, আমি Down যাতে, করা, আপনি যাতে পিছিয়ে যান। আমি যাতে পিছিয়ে যাই। আমি যেভাবে করে এগোচ্ছিলাম, আমার যেভাবে করে আসলে আই ওয়াজ অলসো ভিজিবল বিকজ আমি মার্কেটিং হেড। হ্যাঁ, অনেক জায়গায় আমার যেতে হচ্ছে, অ্যাজ এ স্পোক্স পারসন অনেক জায়গায় কথা বলতে হচ্ছে। কারো তো নিশ্চয়ই কোনো দিক থেকে সামবডি ফেল থ্রেটেন্ড অর সামথিং, হ্যাঁ, যার জন্য চেয়েছিল যে কিছু একটা করি যাতে করে ওনার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। তো উনি কোথায় এখন আমি জানি না, আমি জানিও না কে এটা করেছে। কিন্তু এটা ধরতে পেরেছিলাম আমরা পরে আমাদের HR IT মিলে যে কে আসলে এই কাজটা করেছিল বা বাট তার পিছে কারা ছিল টু স্প্রেড ইট সেটা আমরা এখনো জানি না। সেই মানুষটির নাম কি? মনেও নেই আমার, রিয়েলি আই ডোন্ট রিমেম্বার। Okay. I don't remember. I don't even want to give any importance to Okay. that episode and to that person. তবে আমার মনে হয় তাকে পেলে আপনি বঙ্গবাজারে যেরকম ক্যারাতে ঠিক করেছিলেন, সেটা তোমার খেয়াল আছে? হ্যাঁ, আপনি একদম। ক্যারাতে শিখতেন না সে সময়? আমি যখন আমার বিয়ে হয় যখন 94-এ, তখন আমি ব্রাউন বেল্ট। তারপরে আমার বিয়ে হলো অ্যান্ড দেন বিয়ে করতাম। তারপরে ব্ল্যাক বেল্ট হওয়ার জন্য যে একটা পরীক্ষা দিতে হয় আর কি, জি। কিছু তো সেটা ঠিক করার সময় আই কনসিভড। ওকে। হ্যাঁ, তো তখন আর আমি ওটা পার্সু করতে পারিনি। তারপরে পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে কাজ, ছেলে আর এগুলো নিয়ে আর পার্সু করিনি। বাট মানে আপনি কি করেননি? আপনি নাচ করেছেন, আপনি গান করেছেন, আপনি ক্যারাতে করেছেন, আপনি ভালো রান্না করেন। আমি শুনেছি যে আপনার হাতের মাটন বিরিয়ানি, কালা ভুনা, বেগুন টক অনেক পপুলার। এবং উসাইদ তো আপনার গ্রিল করা খাবার খুব পছন্দ করে। উফ, হ্যাঁ, দ্যাটস রাইট, হি ডাজ।
ও আসলে ওর স্পেশাল কিছু খাবার আছে, ওগুলো আমি আর কি বানাই। আবার কানাডায় গেলেও আমি ওখানে কুক করে দিই আর কি ওদের বাহ! ইয়েতে। সো বাহ! বেসিক্যালি হ্যাঁ, না সব গুণে গুণান্বিত না, অনেক কিছুতেই আসলে আমার ওরকম পারদর্শী নাই, বা চেষ্টা করি আর কি যতটা করা যায় সব কিছু। আপনার ফ্রেন্ডদের প্রতি খুব লয়াল, যেমন আপনার ফ্রেন্ড শাম্য, তাকে নিয়ে আপনি দেশ বিদেশ ঘুরে বেড়ান আমরা দেখি হ্যাঁ, ফেসবুকে। আমাদের একটা ফ্রেন্ড গ্রুপ আছে, তো আমরা বিভিন্ন দেশে যাই বুঝছো, প্রত্যেক বছরে একটা না একটা আমাদের প্ল্যান থাকে। জাস্ট রিসেন্টলি লাস্ট ইয়ার আমরা গেলাম জাপানে। ওকে, সো আই রিয়েলি ওয়ান্টেড টু গো অ্যান্ড সি চেরি ব্লসম, ওকে। বুঝছো তো, এরকম মার্চ এপ্রিল টাইমটাই ছিল। আমরা গেলাম পুরো অ্যাডভেঞ্চার, মানে ওখানে গিয়ে ওই যে ওদের বুলেট ট্রেন, যে হাই স্পিড ট্রেনগুলো, ওগুলো নিয়ে এক একটা জায়গাতে গেলাম। তারপরে হিরোশিমায় গেলাম, আই লাভড দ্যাট প্লেস, Wow. খুব পিসফুল ছিল জায়গাটা। মাউন্ট ফুজি সেটা দেখলাম। তারপর আমরা ব্রাজিলেও গেছি 2014-এ ওয়ার্ল্ড কাপ দেখতে, ফুটবল। Yes, yes. হ্যাঁ, তো সেটাও আমরা একসাথে গেলাম, এরকম করে বিভিন্ন দেশে। এখন আমাদের বাকেট লিস্টে আরও অনেক দেশ আছে যেগুলো। যেমন? ও তারপর মরক্কোতে গেলাম, দ্যাট ওয়াজ Okay. আনইউজুয়াল। মরক্কো ঘুরে আসলাম। এবং বাকেট লিস্টে এখন আছে ওই পেরুতে যাওয়ার ইচ্ছা, আইসল্যান্ডে যাওয়ার ইচ্ছা, অ্যান্ড হ্যাঁ এসব জায়গায়। আর আমার ইচ্ছা আছে পর্তুগালে যাওয়ার, বাহ। বিউটিফুল লিসবন এন্ড এগুলো জায়গা। আচ্ছা, এই যে আপনার জীবনে বাকি বাকি এত গল্প, সেগুলো কি আপনার মাঝেই থাকবে? এটা আপনি বইয়ের মলাটে কখনো ছড়িয়ে দেওয়ার ইচ্ছা হয় না? বইয়ের মলেটে না? আত্মজীবনী কিংবা সেটা অন্য কেউ যদি লিখে দেয়? হ্যাঁ, আর এখন মনে হয়, এখন এই বয়সে এসে মনে হয় যে আসলে নিজের জন্য, এগেন ইটস নট দ্যাট আমি বই পাবলিশ করব, বাট নিজের জন্য একটা থাকে না যে জীবনের প্রত্যেকটা অধ্যায় নিয়ে একটা লেখা, একটা পার্সপেক্টিভ, একটা কি হলো এগুলা। বিকজ রোমান, একটা জিনিস আমি দেখেছি, আজকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি আসলে, যদি জিজ্ঞেস করা হয় আপনি কে বা কি, কি ধরনের মানুষ, আমি কিন্তু একটা স্পেসিফিক জিনিস বলতে পারবো না। কারণ আমি মনে হয় প্রতিনিয়ত আমাকে ভেঙেছি আর গড়েছি, ইউনো, কোনো একটা জায়গায় থাকিনি, কারণ আমি অনেক ইন্ট্রোস্পেকশন করি। সো ইন্ট্রোস্পেকশন করাতে হয় কি, অনেক ভুল আমি বুঝি, আমি অনেক ভুল করেছি, ওই ভুল থেকে আমি কি শিখলাম, সেটা থেকে আমি আসলে সামনে কি করতে পারি, এগুলো নিয়ে আমি অনেক চিন্তা করি। যার জন্য আমার এই একাকিত্ব বা এই যে সলিটিউডটা আর কি, এটা আমাকে অনেক হেল্প করে। এবং যেহেতু আমি একাই থাকি, এখন তো আমার ছেলে বিদেশে অনেক বছর ধরে, আমি কিন্তু একাই থাকি, কিউপিড আছে আমার সাথে। তো এই ধরনের জিনিসগুলো নিয়ে চিন্তা করার আমার আসলে সময় থাকে অনেক, যখন আমি একা থাকি। তো এই জন্য আসলে চিন্তা করি না বেশি আমার জীবনের। আমি আরও হয়তো চেঞ্জ হব, আরও ট্রান্সফর্ম করব নিজেকে, এবং প্রত্যেকটার দিকে আমার যে ডিরেকশনটা, সেটা হলো একটা বেটার হিউম্যান বিং হওয়া, তাই না? একদম, সেটা সবারই হওয়া এটার উচিত। থেকে তো আর কিছু বেশি হতে হওয়া পারে না। উচিত বেটার না। হিউম্যান বিং হওয়া মানেটা কি? একটা হলো তুমি নিয়তটা, তোমার ইন্টেনশনটা যাতে ঠিক থাকে। একদম। হ্যাঁ, যার জন্য আই প্রিফার স্ট্রেট ফরওয়ার্ড। কারোর সাথে আমি যদি, আমার কিন্তু অনেক রাগ, তাই? বুঝছো? হ্যাঁ, সো আমার খুব মার্কুরিয়াল রাগ আবার। হ্যাঁ, তো ওইটাতে আমি কন্ট্রোল আনার চেষ্টা করছি, আমি অনেক মেডিটেশন করছি, অনেক পড়াশোনা করছি কিভাবে এটা করা যায়। তো মানে প্রথমে বাসা থেকে বেরিয়ে হয় যে আজকে কাউকে কিচ্ছু বলবো না, কিছু না, আমি খুব সুন্দর করে ঠান্ডা মাথায় যাব। তারপরে জানি কি একটা হয়, মানে একটা ছোটোখাটো জিনিসে যখন ইয়ে হয়, আমার না, মানে বেসিক যেগুলা মনে হয় যে একজনের জানা উচিত, সেখানে যখন আমি কমতি দেখি, সেটাতে আমার আসলে, আমি 10 বার বলবো, 11th টাইমে তখন আমার মনে হয় যে আচ্ছা এখন কেন হলো না। খুব স্বাভাবিক একটু আসলে যাদের। স্ট্রিক্ট আমি ওসব দিক থেকে, বুঝছো, আর একটু পারফেকশনিস্ট। হ্যাঁ, তো সেটা যার আমরা জন্য জানি। এটা অনেকের ক্ষেত্রে আসলে একটু প্রবলেম ক্রিয়েট করে। আসলে চাঁদের যদি কলঙ্ক থাকে, ফুলের যদি কাঁটা থাকে, রোবা বা দোলার একটু রাগ তো আমরা সহ্য করে নিতেই পারি আসলে। হ্যাঁ, আমি বলবো দ্যাটস ওয়ান অফ মাই ভাইসেস, মানে আই রিয়েলি হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। বাহ। সেটাই বলছিলাম যে এটাকেও ভাঙতে হবে আমার, এটাকে ভেঙে একদম। আই হ্যাভ টু বি আ বেটার পারসন ওদিকে। কারণ অনেক সময় অন্যেরা কিন্তু বুঝছে না আমি কোথার থেকে আসছি, আমি কিন্তু কষ্ট পেয়ে করছি, আমি কিন্তু পার্সোনাল গ্রাজ আমার নাই, ইউনো, বাট এটাই আর কি। আমার না কথা বলতে বলতে আরেকটা গান শুনতে ইচ্ছে হচ্ছে, Oh যে my একদম God, শেষ রোমান, শেষ আমি- অনুরোধ, আর একটা গান প্লিজ। কারণ আপনার কণ্ঠে মোর ঘুমো ঘোরে, তারপরে এই দুনিয়া এখন তো আর, এরকম অনেক গান আমি শুনেছি, কিন্তু সামনাসামনি শোনা হয়নি। যে কোনো একটা গান। এটা একটা রবীন্দ্রসঙ্গীত, ওকে। এবং খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত। তার গানের মিনিংগুলো যে কি বিউটিফুল রবীন্দ্রসঙ্গীতে, আগে বুঝতাম না, আগে শুধু টিউনটা ভালো লাগতো, এখন কথাগুলো যত বুঝি, জীবনের সাথে মিলাতে পারি, তত আসলে সুন্দর লাগে। অ্যান্ড সেজন্যই আমি আসলে এই গানগুলা নিজে নিজেই করি।
তো এটা জাস্ট 2 লাইন আমি তোমাকে অবশ্যই, গিয়ে অবশ্যই। শোনাই। জাস্ট রিসেন্টলি আমি এটা গাচ্ছিলাম, এই জন্য মনে আছে। ওকে। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে কোনো দ্বিধা নেই যে আপনি অসাধারণ একজন সঙ্গীত শিল্পী। আমরা আপনার Oh, কাছ come থেকে on. একটি হলেও সিঙ্গেল চাই কিংবা একটা অ্যালবাম তো চাই। আজকে তো একদমই প্রিপেয়ার ছিলাম না, জানি না কেমন হয়েছে। বড় And শিল্পীরা then- এইভাবেই কথা বলে। তাই না? যাই হোক, আমাদের দেখতে দেখতে পডকাস্টের একদম শেষ মুহূর্ত চলে এসেছে। কিভাবে সময় চলে গেল আমি তো বুঝতে পারিনি। আপনার কেমন লাগলো? আমিও একদমই বুঝতে পারিনি রোমান, কতক্ষণ কথা বললাম। জাস্ট মনে হচ্ছিল যে একটা আড্ডা হচ্ছে নিজেদের মধ্যে, and I felt so good. Thank you so much. থ্যাংক ইউ সো তুমি তো মাচ। অলওয়েজ অ্যাজ ইউজুয়াল এত সুন্দর তুমি উপস্থাপনা করো, এটা মনেই হচ্ছিল না যে আসলে আমি একটা স্টুডিওতে এসে যে কথা বলছি তোমার সাথে। বাহ। খুব ভালো লাগলো আমার আজকে কথা বলে, অনেক কিছু আমি নিজের সম্পর্কেও জানতে পারলাম বাহ, তোমার চমৎকার। তোমার কোয়েশ্চেনের উত্তর দিতে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনি এসেছেন বলে স্টুডিওটা অনেক বেশি আলোকিত হয়েছে। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। কিছু মানুষ আছেন যাদের গল্প কখনো শেষ হয় না, বরং প্রতিটি কথার পর শুরু হয় নতুন অধ্যায়। সত্যি, দ্য রুবাবা দৌলার সাথে এতক্ষণ কথা বলে আজ আমি আবার অনুধাবন করলাম তিনি অপরাজেয়, অদম্য, হার না মানা এক নির্ভীক মানুষ, যিনি জটিল জীবনের সমীকরণগুলো সহজভাবে মিলিয়েছেন। আমার বিশ্বাস আজকের এই পডকাস্ট এই সময়ের পালস অনেকের জন্যই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অন্তত আমাকে তো তিনি নতুন করে ভাবতে শিখালেন, নতুন করে শুরু করার সাহস জুগিয়ে গেলেন। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, জানাবেন কিন্তু কেমন লাগলো। আসছে শনিবার রাত 9টায় আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখুন আর নিজের গল্পটা নিজেই লিখে ফেলুন। বিদায়।